প্রায় 100 পডকাস্ট করার পরে পার্টিকুলারলি এই পডকাস্টটা আমি সবাইকে শুনতে বলবো। আপনার আর ভাই মোটিভেশন দরকার নেই, আপনি এই পডকাস্টটা মনোযোগ দিয়ে শুনেন। একজন মানুষ 2012 সালে 35 লক্ষ টাকা লোন, তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, মাত্র 600 টাকা মাসে বেতন পায়। সেইখান থেকে ভদ্রলোক কোনোভাবে দেশ পাড়ি দিল বিদেশে পাড়ি জমানোর জন্য। সেখানে সে পড়ল এক মাফিয়ার চক্করে। তারপরে তাকে জেল হাজত থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে চাকরি করতে হলো। 2022 সাল, এখন সে প্রতি মাসে 1 কোটি টাকা আয় করে বৈধ উপায়ে। মাত্র 10 বছরের ব্যবধানে 35 লক্ষ টাকা লোন থেকে শুরু করে 13-14 সালে মাফিয়া চক্র থেকে শুরু করে 2022 সালে একটা মানুষ একটা এত সম্মানিত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো কিভাবে, যেখানে তার বয়স এখনো 40 হয় নাই। আসুন গল্পটা শুনি। দেশে 35 লক্ষ টাকা ঋণ, আর থাইল্যান্ডে আপনার একটা বিশাল একটা মাফিয়া চক্র, আর $100 আছে, $100 হাতে আছে আমার। রুমে রাত্রেবেলা থাকার সময় ওই যে ইন্ডিয়ান যে ছেলেগুলা কথাবার্তাতে ওরা বললো যে দোস্ত আমরা যে আসলাম এখানে, আসলে এটা তো মনে হচ্ছে একটা মাফিয়া চক্র। আমি বললাম যে আমার কাছে তো 15,000 বাত নাই, আপনি যদি একটু করে দিতেন, আপনি দরকার হলে যতদিন পর্যন্ত টাকা শেষ না হয় স্যালারি থেকে আপনি এটা কাইটে নিয়েন। তখন উনি বললো যে ডিউটি যেভাবে সেইভাবেই, সকাল 7টা থেকে রাত 2টা, কোনো রেস্ট নাই। আমাকে বললো যে তুমি কোন ইনস্টিটিউটে পড়ো, তোমার আইডি কার্ড কই। তখন আর কোনো সদুত্তর দিতে পারতেছি না, আমি কোথায় পড়ি না পড়ি এগুলো আমি কিছুই জানি না। আমি 2 দিন এয়ারপোর্টে জেলে ছিলাম। তখন ভাই বললো যে তুমি যেহেতু চলেই গেছো, তুমি তো দেশে রিটার্ন করার ওয়ে নাই কোনো, তোমার দেশে একটা বিশাল বার্ডেন। 2020-এর লাস্টে থেকে 2021 সালটাই 1 বছরে আমি অ্যাবাউট 5 কোটি টাকা টার্ন ওভার করাই। চায়নাতে আমি ওয়াশরুমে যখন যাই, ওয়াশরুমে একটা লেখা ছিল, এ সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড is the big step for the civilization. আসসালামু আলাইকুম ইসহাক ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাইয়া, আপনার গল্পটা আমরা আজকে কেন শুনবো? আসলে আমি গল্পটা বলতে এজন্য এসেছি যে জীবনে আপনার একটা মানুষ যখন একটা প্রবলেম বা একটা বিশাল লাইভলিতে পড়ে যায়, ওই লাইভলি থেকে কীভাবে রিকভার করে একটা ভালো পজিশনে যাওয়া যায়, এই জিনিসটা এনকারেজ করার জন্য আমার গল্পটা বলা। তো সংক্ষেপে যদি আপনি প্রথমে যদি আমরা সংবাদ শিরোনামের মতো শুনি যে আপনি কোন মানে কঠিন অবস্থা থেকে আপনি কোন ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ আপনি এখন ব্যবসা করছেন। আসলে অনেকেই বলে না যে জিরো থেকে হিরো না, আসলে আমি 35 লাখ টাকা মাইনাসে ছিলাম। মাইনাস থেকে ওটাকে রিকভার করে কিভাবে আপনার ভালো একটা বিজনেসম্যান হওয়া যায়, ওইটাকে ফোকাস করার জন্যই আমার। আপনি 35 লাখ টাকা যখন ঋণে ছিলেন তখন আপনার কত সাল? সেটা 2011 ডিসেম্বর। আচ্ছা, বা 2012 সাল বলা যায়। 2012 সালই ধরেন। আর আমি যদি 2023 সালে এসে বলি বা 22 সালে বলি, তাহলে 2022 সালে আপনার বাৎসরিক সবগুলো কোম্পানি মিলে আপনি তো থাইল্যান্ডে ব্যবসা করছেন, আপনার আনুমানিক রেভিনিউ কত? বছরে আমার আনুমানিক ধরেন, সেটা ব্যবসার উপর ডিপেন্ড করে, আপস অ্যান্ড ডাউনস হয়। যখন আপনার কোভিড-19 ছিল, বেসিক্যালি ওইটাই তো ব্যবসা একটা ধস, যখন সারা পৃথিবীতে সব কিছু বন্ধ। ওই কোভিডের সময় আমি 1 বছরে প্রায় 5 কোটি টাকা ইনকাম করেছিলাম। জি, 5 কোটি টাকা রেভিনিউ ছিল। জি, তো যদি কোভিডই 5 কোটি হয়, আলহামদুলিল্লাহ এখন তো আমার কোম্পানি ভালো পজিশনে আছে। তো কিভাবে আপনি 2012 সালে, আপনার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, সেইখান থেকে আপনি 2012 সালে আপনি 35 লক্ষ টাকা ঋণে পড়ে যান, সেখান থেকে 2022-এ এসে আপনি কীভাবে 5-10 লাখ টাকার একটা বাৎসরিক রেভিনিউতে আপনি গেলেন, যেখানে আপনাকে কেউ কোনো বড় লোন দিয়েছিল, কোনো ব্যাংক কখনো? না। আপনাকে কখনো কেউ কোনো অনেক টাকা আপনার উপরে ইনভেস্ট করেছিল যে তুমি 2 কোটি টাকা যে তুমি ব্যবসা করো? তাহলে কিভাবে আপনি, যেখানে 35 লক্ষ টাকা আপনি নেগেটিভে আছেন, সেখান থেকে আপনি কীভাবে বাৎসরিক 10 লক্ষ টাকার একটা রেভিনিউ আপনি মানে বাৎসরিক তৈরি করলেন? মানে 10 কোটি। হ্যাঁ, আপনি কি বুয়েটে পড়াশোনা করছেন? না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? না, আমি আসলে আপনি পড়াশোনা করেছিলেন? আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে আপনি ডিগ্রি, নিউ মডেল ডিগ্রি কলেজ, যেটা শুক্রাবাদে। রাইট। অনেকে তো মনে করে যে ঢাকা ইউনিভার্সিটি বা বইয়ে পড়াশোনা না করলে বা বড় প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা না করলে জীবনে ভালো করা যায় না। তাহলে আপনি এটা কিভাবে করলেন যদি একটু ভেঙে বলেন? আচ্ছা, আসলে জীবনে ভালো করাটা ডিপেন্ড করে আপনার চিন্তার উপরে। একটা কথা আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আপনার থিঙ্কিং যদি ভালো হয়, আপনার অনেক সময় আপনার ভালো রেজাল্ট ছাড়াও আপনি ভালো করতে পারেন, সেটা আপনার থিঙ্কিংয়ের উপরে। আপনার ভিজুয়ালাইজেশন, আপনার ফরকাস্টিং, এই জিনিসগুলো যদি একটু ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু জীবনে ভালো করাটা ইজি।
তো যখন আমি আসলে পরীক্ষা দিই এসএসসি যখন পরীক্ষা দিই 2002 ব্যাচ আমি 2002-তে আমি প্রথমবার বাংলা পরীক্ষায় আমি এক্সপেল হই প্রথমবারই। তো আমি আসলে এত চালাক চতুর ছিলাম না যে বাংলা পরীক্ষা যে এক্সপেল হয় এটা আমার মাথায় ছিল না। আমি লিখতেছি হঠাৎ করে বলছি ম্যাজিস্ট্রেট আসতেছে। তো আমি একটু ম্যাজিস্ট্রেট দেখলাম যে একটু স্যাররা একটু কীরকম, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো আমি যখনই ভয় পেয়ে গেলাম ম্যাজিস্ট্রেট ঢুকে আমার উপর চুপ পড়ছে, তুমি দাঁড়াও। আমি স্ট্যান্ড আপ দাঁড়াইলাম, দাঁড়ায় আমার চারপাশে দেখলো, দেখে আমার খাতাটা নিয়ে চলে গেল। যেহেতু আমি 5 নাম্বার, আমার রোল 5 ছিল স্কুলে, তখন স্যাররা বললো তুই ভয় পাইও না, আচ্ছা দেখতেছি আমরা স্যার একটু আমাকে একটু সান্ত্বনা দিল। তো উনি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে স্যাররা যাই হোক আমি প্রায় 1 ঘন্টা বসেছিলাম, খাতা দিচ্ছে না উনি। যাই হোক স্যাররা কীভাবে আইনা আমাকে 1 ঘন্টা পরে আমাকে খাতাটা দেয় যে তুমি লিখো, তুমি ভয় পাওয়ার কিছু নাই। আমি লিখলাম, আমি কিছু বুঝতে পারতেছি না আমি কী লিখলাম। তো যাই হোক এরপরের দিন আমি আসলাম, পরীক্ষা দিতে আসলাম। তো একটা প্রশ্ন কম, মানে যত একটা প্রশ্ন কম। তখন আমি বললাম, স্যার বলতেছে একটা প্রশ্ন কম হবে কেন? অবশ্যই নাইলে কেউ এক্সপেল করছে ওনারা। তখন যাই দেখি কি আমি এক্সপেল হয়েছি। ওই যে উনি খাতাটা নিল, উনি কুমিল্লা বোর্ডে যে আমাকে এক্সপেল করছে। আপনার দোষটা কী ছিল? দোষটা উনি বলছে উনি ওই পিছনে আমার নকল পাইছে। আসলে আমি জানিও না নকল কি ছিল কিনা। তো উনি বলছে নকল পাইছে। ওই দিনই ম্যাজিস্ট্রেট একদিনে আসছিল, ম্যাজিস্ট্রেট সচরাচর আসে না, একদিন আসা আমাকে এক্সপেল করে দিল। 2002 সালে আমি এক্সপেল হইলাম। তখন আমি খুবই দুঃখ পাইলাম, আমি পড়াশোনাই করবো না এরকম, যে আমি নকলও করি না, কিছুই করি না, এলাকায় একটা মান সম্মান, বাংলা পরীক্ষা নকল করে 5th বয় আমার খুব খারাপ লাগছে যে আমি আর পড়াশোনা করব কেন, কি কারণে। যাই হোক স্কুলে যাই না। তখন আমি আমার দুলাভাইয়ের একটা মুদির দোকান আছে, আমি মুদির দোকানে জয়েন করি, যে কাজ শুরু করে দিই, কারণ পড়াশোনা করে কি হবে। আপনার আব্বা কি করতেন? আমার আব্বা তখন মাদ্রাসার টিচার। আমরা তখন কত সালের কথা বলছি? হ্যাঁ এটা আমি 2002-এ বলতেছি, মেট্রিক যখন 2002 মেট্রিক। হ্যাঁ জি। তো আব্বা মাদ্রাসার টিচার, আব্বা তো আমাকে বোঝাচ্ছে, আমি তো না, আমি আর পড়াশোনা করবো না। আমি অপমানিত হয়েছি জিনিসটা। তখন আমি আমার দুলাভাইয়ের দোকান আসছিল দেবিদ্বারে, আমি একটা দোকানে তখন মুদির দোকানের কাজ করি। ফ্যামিলি তারা সবাই বুঝাইলো, পরীক্ষা আগায় এসে পড়তেছে, আমাকে বলছে যে তুমি আবার পরীক্ষা দাও। আসলে দ্বিতীয় পরীক্ষাটা প্রিপারেশন ছাড়াই দিছিলাম, এত একটা প্রিপারেশন ছিল না, যেহেতু এত ইন্টারেস্টেড ছিল না। তবু আব্বা খুব প্রেশার দিছে যে পরীক্ষা দাও, পাস করবা। পরীক্ষা দিলাম, বাট আমি দ্বিতীয়বারে পরীক্ষায় অঙ্কে আমি আবার ফেল করি। অঙ্ক তো প্র্যাকটিসের ব্যাপার, ওই অঙ্ক ম্যাথমেটিক্সে আমি ফেল করে ফেলি। ম্যাথমেটিক্সে আবার ফেল করলাম, তখন মানে আমি কী করবো আবার বুঝতেছি না, আবার ফেল করলাম ম্যাথমেটিক্সে। তখন আব্বাকে বললাম যে আব্বা আমাকে দ্বারা পড়াশোনা হবে না, আমাকে যে কোনো একটা চাকরিতে দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। তখন আমার বড় ভাই ঢাকাতে আপনার MGH কোম্পানিতে জব করে। MGH তো আপনি মনে হয় চিনেন, MGH। তো MGH কোম্পানিটা উনি আমার এক চাচার কোম্পানি MGH। ওইটা আরেকটা ইতিহাস আছে, পরে একদিন সময় বললো MGH সম্বন্ধে বলবো। আমার চাচা আমার বড় ভাইকে, একমাত্র আমাদের বাড়ি খেয়ে আমার ভাইকে এই কোম্পানিতে জব দেয়, আমার চাচাই দেয় জবটা। তো আমার বড়ো ভাই আমাকে বলে যে সে যদি এত তাকে ঢাকা নিয়ে যাই, ঢাকায় দেখি কোনো একটা কাজ করানো যায় কিনা। তারা আমাকে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার পরে তখন আবার একটা নিয়ম ছিল যে একটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাইতো, একটা সাবজেক্ট পরীক্ষা দিলে সার্টিফিকেট ফুলই আসবে। তখন যেহেতু নিয়ম একটা স্যার পরীক্ষা দেওয়া যায়, তখন আমার ভাই কী করলো, একটা আপনার নটরডেমের এক টিচারের কাছে আমাকে অঙ্কটার জন্য আমাকে দিয়ে দিল। তখন আমি স্যারের কাছে অঙ্ক করে মোটামুটি আমি পরীক্ষা দিই। পরে 3rd টাইম 2004-এ যখন অঙ্ক পরীক্ষা দিই, অঙ্কতে আমি A গ্রেড পাই। তো A গ্রেড পাওয়ার পরে আমার পয়েন্ট আপনার A- রেজাল্টটা। তো আমি যখনই A- পাইলাম, আলহামদুলিল্লাহ পাইছি A-, তখন আমার মনে হইলো যে আসলে আমার রেজাল্টটা যেহেতু খারাপ, সো আমি তো ভালো একটা কোম্পানিতে জব পাবো না বা সরকারি চাকরিও পাবো না, আমাকে অবশ্যই ব্যবসা করতে হবে। তখন থেকে আমার মাইন্ডে ঢুকলো না আমাকে কিছু একটা ব্যবসা করতে হবে।
যেহেতু এই মেন্টালিটি আমার মাথায় ঢুকে গেল, আমি আসলাম। তখন আমাকে মিরপুর বাংলা কলেজে আমি ভর্তি হইলাম কমার্সে। আমি সায়েন্সে ছিলাম, বাট রেজাল্ট খারাপ হওয়ার কারণে কমার্সে ভর্তি হইলাম। তো কমার্সে ভর্তি হয়েছি, ঠিক আছে। আমার ভাইয়েরা ভর্তি করেছে, ফাঁকে ফাঁকে আমার 2 ভাইয়ের ফার্মাসি আছে। একটা হলো ফার্মগেটে, আর একটা হলো ধানমন্ডিতে, গ্রিন লাইফ হসপিটালের পাশে। তো ফার্মাসিতেও সময় দেই, প্লাস মোটামুটি পড়াশোনা করি। তো এসএসসি প্রথমবারই পাস করি 2004-এ। আমার ভালোই পাই 4.20 পাই পাই। পাওয়ার পরে তখন আমি বিভিন্ন ন্যাশনাল পরীক্ষা দিই, কিন্তু যে ভার্সিটিগুলোতে আমার একটা চান্স হয় না। তখন আমি নিউ মডেল ডিগ্রি কলেজে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ভর্তি হই। তো মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালোই করতেছিলাম। যখনই আমি ফার্স্ট ইয়ারে পড়ি, কারণ আমার আব্বা তো ইন দ্য মিন টাইম আমার আব্বা রিটায়ার করে ফেলছে। আব্বা কোনো চাকরি বাকরি করে না, আমার ভাইয়েরা চাকরি বাকরি করে পয়সা বাড়িতে পাঠায় ইন দ্য মিন টাইম। যখনই আমার বাবা কিছু করে না, সো আমার ভাইয়েরা যেহেতু আমাকে পেমেন্ট টাকাটা দেয়, ভাইয়েরা যেহেতু, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি খুবই লজ্জা পাই যে নিজেরও তো কিছু পার্সোনাল খরচা লাগে। তো ভাই পড়াশোনা বাইরে কিছু একটা আমি টাকা চাইতে পারি না, হ্যাঁ ভাবি আছে যেহেতু টাকা টুকা চাইতে পারি না। তা আমি চিন্তা করলাম যে আমি একটা টিউশনি করি। টিউশন করলে তো নিজের পকেট খরচটা চলে, যেহেতু ঢাকাতে থাকি, আমার বন্ধু বান্ধবরা একটু মোটামুটি ভালো তখন আমি আমার ভাইকে বললাম যে ভাই আমাকে একটা টিউশনি দেন। তো ভাইকে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি। তো ভাই কয়েকজনকে বলছে, আমি ওনাদের বাসায় গেলে কিসে পড়ো, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়িয়েছি। তখন ওনারা দেখলাম যে আমাকে টিউশনি দেয় না। তা আমি রিজনটা বুঝলাম যে আমি যেহেতু বুয়েটে ঢাকা ইউনিভার্সিটি পড়ি না, এর জন্য আমি টিউশনিটা পাই না, এটা আমি রিজনটা বুঝলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ভাই কয়েকটা ট্রাই করছে, আমার হচ্ছে না টিউশনি। তখন আমি চিন্তা করলাম যে না, ভাইও তো আসলে লজ্জা পায় আমাকে বলতে যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে টিউশনির জন্য। তখন আমি চিন্তা করতে থাকলাম আমি নিজেই একটা টিউশন পাই কিনা। তখন আমি জানি আমার এক ভাগ্নি পড়ে, আমার খালতো বোনের মেয়ে পড়ে হলিক্রস স্কুলে। ওই ভাগ্নি হলিক্রসে পড়ে আমার খালাতো বোন। তখন আমি খালার পাশে একবার গেলাম, খালার পাশে গিয়ে বললাম, আমি খালাকে বললাম যে খালাম্মা আমাকে একটা টিউশনি দেওয়া যায় কিনা। তখন খালা বললো যে ওকে তো বোর্ডের একটা ছেলে তাকে পড়ায়। আমাকে বলছে তুই কী পড়াবা? আমি বললাম যে আমি ম্যাথমেটিক্স পড়াবো। আমি কিন্তু ম্যাথমেটিক্সে ফেল করছিলাম, কারণ ওই যে নটরডেম স্যারের কাছে যে 1 বছর আমি প্র্যাকটিস করলাম, তখন আমার ম্যাথমেটিক্সে একটা ভালো নলেজ হয়েছে। আর আমি ভর্তি হয়েছি কিন্তু ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ম্যাথমেটিক্স নিয়েছি, কেন আমার ভালো লেগে গেছে ওইটার প্রতি। তখন আমি বললাম যে আমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ পড়াবো। তখন বললো যে ওকে তো বুয়েটের টিচার পড়ায়, তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে আসছো, তুমি কীভাবে ওকে পড়াবা? আমি কই না খালাম্মা, আমার ভালো নলেজ আছে, আপনি যদি আমাকে একটা স্পেস দিতেন আমি ওকে পড়াইতাম। তখন ইন দ্য মিনটা আমার খালার বাড়ি নাখালপাড়া। তো খালার মেয়েটা 3 তলা থেকে, খালা 2 তলা থেকে। তখন উনি নামছে, নামার পরে উনি বলতেছে যে এই ওকে চিনস, ও তো তোর যে এক খালা আছে না, ওনার ছেলে। তোর নাম কি? আমি কিসে পড়ে জিজ্ঞাসা করলো। আমি বললাম যে আপা আমি তো ম্যাথমেটিক্স জেনারেল হায়ার ম্যাথ পড়াই, আপনার মেয়েকে যদি একটু সুযোগ দিতেন। ও তো খুবই ব্যস্ত, ওর কেমিস্ট্রির টিচার আছে, বিভিন্ন টিচার তো ভাগ করা স্কুল করে, ওরা তো প্ল্যান ওয়াইজ পড়ে। তাই আমি বললাম আপা দেখেন না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফ্রি পড়াতে চাই। আমার কত হলো যে আমার নিজেকে আগে প্রুফ করাইতে হবে আমি যে অঙ্ক করাইতে পারি, এই জিনিসটা আমাকে প্রুফ করাইতে হবে আগে। তখন খালাব্বা বললো যে দেখোস না, যদি এত করে চাচ্ছে, দেখোস না কোনো একটা টাইম ম্যানেজ করা যায় কিনা। তখন সে জাস্ট মাত্র 9-এ উঠছে মাত্র। তখন আমি চলে আসলাম। তখন আপা আবার রাতে ফোন দিছে আমাকে, আমি বিকেলবেলা গেছি, রাতে ফোন দিছে, ইসাক আমি তো একটা সময় স্পেস করছি ওর জন্য, তুমি প্রতি শুক্রবারে বিকেল 4টায় আসবা, তুমি শুধু সপ্তাহে 1 দিন পড়াতে পারবা, এছাড়া ওর কোনো সময় নাই। আমি কই আলহামদুলিল্লাহ আপা, আমি তাহলে 4টায় আসবো। তো ওই দিন আমি বিকেল 4টায় গেছি, এক শুক্রবারে, পরে নেক্সট শুক্রবারে। 4টার সময় যাওয়ার পরে আমি ওর বইগুলা, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বইগুলো নিয়ে এসে বসার পরে আমি বললাম যে তোমার বুয়েটের স্যার কী পড়ায়? তখন উনি বললো যে উনি চ্যাপ্টারগুলো পড়াইতেছে। আমি কয়টা চ্যাপ্টার শেষ করছে? এখন এই পর্যন্ত 3টা চ্যাপ্টার শেষ করছে। যেমন প্রথমে তাদের আপনার বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার আছে, তারপর আপনার মান নির্ণয়, এরকম সেট ফাংশনের চ্যাপ্টার আছে।
তো আমি বললাম যেহেতু তোমার স্যার করায় বই পড়ায়, আমি তোমাকে বই পড়াবো না, আমি তোমাকে বিগত 10 বছরের বোর্ডে যা আসছে বা বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি তোমাকে নোট করে নিয়ে আসবো, তুমি শুধু এইগুলা করবা। আর স্যার তো বই পড়াচ্ছে, আমি দুইটা একই পড়াইলে হবে না, আমি তোমাকে এইগুলা পড়াবো। আচ্ছা মামা ঠিক আছে। আমার মামা বলে রাখে। তখন আমি প্রতি 1 সপ্তাহে ধরেন আমি তাকে ধরেন ফাংশন সেটের চ্যাপ্টারটা পরের সপ্তাহ করাবো। বিগত 10 বছরে বোর্ডে কী আসে, বিগত 10 বছরে বিভিন্ন স্কুলে কী আসে, সবগুলার অ্যানালাইসিস করে আমি শিট করে নিয়ে আসতাম ওর জন্য। তো ওভাবে ওর শিট করি, আমি পড়াই, স্যার স্কুল পড়ে, আমি টেস্ট পেপার দেখে দেখে শিট করাই। ইন দ্য মিন টাইম 3 মাসে তার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় হলি ক্রসে। সো যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হয় হলি ক্রসে, তখন ওই কোশ্চেনটা যে করছে ওই কোশ্চেনটা বই থেকে একটা কোশ্চেনও করে নাই ওরা হুবহুব গত বছর বোর্ড থেকে যা আসে বা স্কুলে যে ওইগুলো তারা সব কোশ্চেন ওইভাবে করছে। করার কারণে ওই যে সেমিস্টারে আমার ভাগিনী সে 100তে 100 পাইছে। আর যেহেতু হঠাৎ করে চেঞ্জ অঙ্ক দিছে, অন্য স্টুডেন্টরা কেউ কোনো মতে পাস করছে বা 50 পাইছে, 40 পাইছে, কিন্তু সে 100তে 100। তো সবাই অবাক হয়ে গেছে গার্ডিয়ানরা যে চেঞ্জ অঙ্ক করলো, সে কীভাবে পারলো, ব্যাপারটা কী। একটা সুনাম, তার একটা বিশাল একটা সুনাম হয়ে গেল স্কুলে। তখন আমার আপাকে ধরলো সবাই যে আসলে তার কোন স্যারকে দিয়ে পড়ান। তো ইন দ্য মিন টাইম আমার ভাগিনী যায় বাসা খুব লাফালাফি, 100তে 100 পাইছে, মামা যা করাইছে সব আসছে। কী বলো তো মামা স্যার যা করেছে তা আসে না। তখন তো আপা খুব করলো আমাকে। তখন আমি বললাম যে আমি ফ্রি পড়াবো, আমি প্রায় 2 মাস ফ্রি পড়াইছি। আমি বলছি আমার টাকা লাগবে না, আর ভাগ্নিকে আমি আপনি পড়াবো। তো যখনই অনেক আপাকে ধরতে থাকলো গার্ডিয়ান, আপা বলতেছে যেহেতু সে সপ্তাহে 1 দিন পড়ায় তার তো সময় আছে। তখন তখন আপা বলে আমার খালতো ভাই তাকে পড়ায়। তো বললো যে আমার মেয়েকে বলেন না, আমার মেয়েকে বলেন না। তো এইভাবে ওই যেদিন যে মাসে পাস করলো আমি প্রায় 5টা টিউশনি পাই। যেখানে টিউশনি পাই না সেখানে 5টা একসাথে। তো একটা টিউশনি আমি একটা সর্বনিম্ন 1500 থেকে শুরু, একটা সর্বোচ্চ আমি 4000 টাকা একটা টিউশনি আমি শুরু করলাম। তা আলহামদুলিল্লাহ তখন মাসে 10-15 হাজার টাকা আমার এই 3 মাস পর থেকে আমার চলে আসলো। তো 10-15 হাজার টাকা পাই, প্লাস স্কুলে পড়ি, আমি কিন্তু লাইফ ভালোই আমি গ্রো করে। কত সাল? তখন ধরেন 2009 সাল। 2009 সাল আমার হোলি ক্রসের স্টুডেন্ট আমার পরীক্ষা দেয়। তখন নিশ্চয়ই ন্যাশনাল যারা পড়াশোনা করে আপনার সাথে তাদের কেউই নিশ্চয়ই টিউশনি করে এত টাকা আয় করে না। না তখন এত টাকা কেউ আয় করতে পারছে না, আমি প্রুভ করছি। তখন আর আমার ইউনিভার্সিটি কিসে পড়ে এটা জিজ্ঞাসা করে না। তখন সে স্যারের কাছে পড়ে ভালো পাইছে রেজাল্ট, আমি কোথায় পড়ি। পরবর্তী যখন বলি তখন বলি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি, বাট তখন ওইটা তারা কেয়ার করে না। কেয়ার করে স্যারের মাধ্যমে ভালো রেজাল্ট হয়েছে, ওইটা কেয়ার করতেছে ওরা, ওইটার ফোকাসে না, রেজাল্টেই ব্যাপার, ওইটা ফোকাসে না ইয়ার। তো 2009 সালে আমার স্টুডেন্ট হোলি ক্রস থেকে প্রায় 22 জন স্টুডেন্ট আমার A+ পায় হোলি ক্রস থেকে। এটা পাওয়ার পরে আমার অনেক স্টুডেন্ট, প্রায় মোটামুটি অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আমি ব্যাচ আকারে এরকম পড়ানো হয়েছে, আমি যে আমার ক্লাস করবো এটাও সময় পাচ্ছি না, একটু বেশি পরিশ্রম করতেছি। কারণ আমি আব্বাকে কিছু টাকা দিই, বন্ধুদেরকে কিছু টাকা দিচ্ছি, ফ্যামিলি খুব হ্যাপি, আমি ভালো করতেছি। ইন দ্য মিন টাইম আসলে যেটা হয় আর কি, তো যেহেতু আমি হোলি ক্রসে পড়ে এতে ফ্যামিলি আবার কিছু আবার বিকারুনাসে পড়ে, তো বিকারুনাস স্টুডেন্ট আমি পাই, বুঝছেন। যেহেতু আমি পাই হোলি ক্রস এবং বিকারুনাসে পড়াচ্ছি। ইন দ্য মিন টাইম অ্যাজ স্টুডেন্ট হিসেবে আই এম হ্যান্ডসাম বয় দেখতে তো ঘুরতেছে। তখনকার সময়ে আমার এক স্টুডেন্টের সাথে আমার একটা রিলেশন হয়ে যায়, একটা স্টুডেন্টের সাথে। আসলে রিলেশনটা এরকম না, স্টুডেন্টটা মনে হয় আমাকে একটু পাজি টাইপের স্টুডেন্টটা। তো আমাকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে আমি তাকে অনেক শাসন করতাম যে এইগুলা তো স্যার হিসেবে তুমি এগুলো করতেছো না, স্যার দোষটা আমি করি সেই। আমাকে মাঝে মাঝে ছোটো ছোটো চিঠি লিখে আমাকে বইয়ের ভিতরে ঢুকায় দেয়। আমি তাকে বললাম দেখো এইভাবে করলে তো হবে না, তোমার আম্মা জানলে এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপারে, আমি একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, এগুলো করো না তুমি, এগুলো চিঠি লেখা হঠাৎ করে তোমার আম্মু দেখলে তো প্রবলেম। সে এগুলা কেয়ারই করে না, দেখলে কি হইলো স্যার। যাই হোক, তো এভাবে কি হলো যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আগে ভালো করে পড়াশোনা করো, গোল্ডেন A+ পাও, আচ্ছা আমি এটা চিন্তা করে দেখবো, তুমি আগে ভালো করে পড়াশোনা করো।
তুমি গোল্ডেন এ প্লাস পাও, যাও। এরপরে আমি রেসপন্স করবো না। ঠিক আছে স্যার, সত্যি গোল্ডেন এ প্লাস পেলে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন? যাই হোক, এরকম আমাকে করতো। তো ঠিকই সে গোল্ডেন এ প্লাস পাইছে। পাইয়া তো ধরেন স্যার এখন তো গোল্ডেন এ প্লাস পাইছি, এখন কী করবেন? হ্যাঁ, আমাকে আপনি একটা চিঠি দেন না, আমি এত চিঠি দেই। তো যাই হোক, এরপরে সে গোল্ডেন এ প্লাস পাইছে, ভালো করে। আমি বলি আচ্ছা তুমি এইচএসসিটা ভালো করো। তখন আমি এইচএসসিও তাকে পড়াই। তো এসএসসি তো ভালো রেজাল্ট করে ফেলছে। আমি তাকে বলতাম ভালো রেজাল্ট করো, তার কথা হলো যে আমি তাকে রেসপন্স করতে হবে। তো এইচএসসি তো সে প্লাস পেয়ে গেল। দেখো না স্যার আপনি কোনোই রেসপন্স করেন না এই সেই। তো তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি অনার্স মাস্টার শেষ করি, তুমি ভালো করে পড়াশোনা করো। আমি করব, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে একটা চিঠি বা কীভাবে হোক তার মার কাছে পড়ছে, সে চিঠি দিত। তো ওই চিঠিটা তোর মা যখন পাইল, তখন প্রায় অনার্স চিঠিটা পাইছে সে প্রায় আমি লাস্ট পর্যায়ে পড়াশোনার ইন্টারমিডিয়েট। যেহেতু আমার ইন্টারমিডিয়েট লাস্ট পর্যায়ে, তার মা জিনিসটা ডিসক্লোজ করছে না। করলে যদি আমার মেয়ের পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়। কিন্তু ওনাদের চাল চলেন আমি বুঝছি যে ওনারা বুঝতে পারছে ঘটনাটা। তো আমিও চাচ্ছি যে কোনো রকম যদি সে পরীক্ষাটা শেষে আমি বাঁচি। যাই হোক, ও মেয়েও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়েছে। তখন পরীক্ষা প্রায় শেষ। তখন একদিন আমার মা আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে অনেক কথা শোনাইছে যে আমি তো সবই জানছি, শুনছি, আমার মেয়ের ভালোর জন্য আমি জিনিসটা তোমাকে বলি নাই। আর তুমি টিউশনি করে বেড়াও, তোমার কাছে কি আমার মেয়ে বিয়ে দিব? এরকমভাবে আমাকে বলছে। তখন আমার কাছে মনে হইলো যে আসলে আমি যদি টিউশনি করি, এই জিনিসটা হয়তো বা কেউ মনে ভালো চোখে দেখে না। আমার এটা মনে হইলো আমার কাছে। কারণ নাইলে এই কথা বললো কেন যে টিউশনি করে বেড়াও? আমার এই জিনিসটা আমার কাছে, এই পয়েন্টটা আমার কাছে ওই দিনই অপমান লাগছে। আমি যেহেতু টিউশনি করাই, তখন আমি একদিনে সব টিউশনি ছেড়ে দিই যে আমি আর টিউশনি করবো না। তখন আমার কিছু বন্ধুবান্ধব আছে, আমি যেভাবে হোক গার্ডিয়ানদেরকে ম্যানেজ করে যে দেখেন আমি বিদেশে চলে যাব, আমি পড়াশোনা করতে, আমি আর পড়াতে পারবো না, আমি আমার বন্ধুদেরকে আপনাকে ভালো টিচার দিচ্ছি। এইভাবে করে করে আমি টিউশনিগুলা আমি সব এক ডিসিশনে আমি ক্লিয়ার করে দিই। তখন আমার চিন্তা করলো না, আমাকে এখন বিজনেস শুরু করতে হবে। তো ইন দ্য মিন টাইম 2009 সালে আমার ভাই একটা ট্যুরিজম কোম্পানি করে, ডিসকভার বাংলাদেশ। যখন আমি ট্যুরিজম ছেড়ে দেয়, আমার ভাইকে বললাম যে ভাই আপনার কোম্পানিটা তো, তখন উনি টুকটাক কিছু ট্যুরমুর করায়, তো আমি আপনার কোম্পানিটাতে আমাকে জয়েন করে দেন। তো ভাই কইছে আমার কোম্পানি কি? আমার কোম্পানি তো তোর কোম্পানি, তুই কাজ কর, সমস্যা কি? তখন আমি বললাম যে আমি তো এইগুলা কাজ পারি না, আমি কিভাবে করব? তো আমার ভাই বললো যে তুমি ট্যুরিজমের উপরে একটা কোর্স করো। ইন দ্য মিন টাইম আমি আপনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আপনার ট্যুর অপারেটর অ্যান্ড ট্রাভেল এজেন্সির একটা কোর্স হয়, সার্টিফিকেট কোর্স যেটাকে বলে, প্রফেশনাল কোর্স। তো ওই কোর্সটা আমি 6 মান্থের একটা কোর্স করি। করার পরে আমি আইসা ট্যুরিজমে বসি, আমাদের ট্যুরিজমে বসি। যখনই আমি ট্যুরিজম শুরু করলাম, মোটামুটি আমি টিকিটিং, এয়ারলাইন্সের টিকিটিং, যেমন এমাডিউস, আপনার অ্যাবাকাস, গ্যালিলিও, অনেক টিকিটিং আছে এয়ারলাইন্সের, এগুলো আমি কাজ শিখে যখন আমি ট্যুরিজমে ঢুকি, তখন আমার ভাই আমাকে, আমি কইছি আমার তো চলার জন্য একটা খরচা লাগবে। তখন ভাই বললো যে তোমাকে আমি 2,500 টাকা দিব। আমি কইছি ঠিক আছে, সমস্যা নাই, আমি 2,500 টাকায় চাকরি করবো। আমার কথা হলো কাজটা শিখা আগে, টাকাটা বড় কথা না। আমি তখন ট্যুরিজমে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, ট্যুরিজমে আমি মোটামুটি 3-4-5 মাসে একটা ভালো একটা নেটওয়ার্ক তৈরি করছি। ভিসা প্রসেসিং থেকে শুরু করে, টিকিটিং থেকে শুরু করে, কাজগুলো আমি শুরু করে দিছি। 2011 সালে আমি অনার্স থার্ড ইয়ারে, 2011 সালে। তো 2011 সালে আমার একটা বন্ধুকে আমি টিউশনি দিছিলাম, ওই যে ছাড়ছিলাম টিউশনি, ওইখান থেকে একটা ফ্রেন্ড আমার কাছে আইসা বলছে যে ইসাক ভাই আপনি তো টিউশনি সব ছেড়ে দিছেন, আপনি ব্যবসা শুরু করছেন, একটা ভালো ব্যবসা আইডিয়া আছে আমার কাছে। কি ব্যবসা? একটা MLM মার্কেটিং, ট্যুরিজম। সে দেখাইলো MLM মার্কেটিং। যখন সে দেখাইলো, আমার কাছে জিনিসটা অথেন্টিক মনে হইল না। তখন সেও তাদের বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে গেল। বিভিন্ন প্রোগ্রামে মানুষের গ্যাদারিং দেখে আমার একটু ট্রাস্ট আসে পড়লো ভিতরে, যে মনে হয় ভালো না হলে এত মানুষ আসতেছে কেন। তারা আমি বললাম আচ্ছা জি ভাই, আমি তাহলে শুরু করি। তো
তখন 2011 সালের নভেম্বরে আমাকে জয়েন করায়। তো 2011 সালের নভেম্বরে জিনিসটা যখন আমি বুঝলাম, যেহেতু আমি মোটামুটি ঢাকাতে পড়াশোনা করি, আমার রিলেটিভরা আমি ভালো করতেছি, টিউশন করি, সবাই একটা ভালো একটা গুডউইল আছে, তখন আমি কিছু কাছের বন্ধুর সাথে জিনিসটা শেয়ার করলাম। তো আমার কথাতে আমার বন্ধুরাও সারা যায়, তুই আইসাস, কোনো সমস্যা নাই, আমরা দোস্তরা শেয়ার করি। তখন আমার মোটামুটি ভালো 5টা ফ্রেন্ড আমার কাছে আমার ডাকে সাড়া দিছে। ওরা একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়তো, আর বাকি 3জন ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তো। টোটাল 5 জনের একটা টিম আমরা হয়েছি। আমি হইলাম তাদের লিডার, ওরা আমার যেমন MLM তো জানেনি, একটা লিঙ্ক, লেফট রাইট লিঙ্ক থাকে। ওদেরকে নিয়ে আমি 2 মাসে মোটামুটি ওই যে কোম্পানি, এটা আসলে কোম্পানিটার নামটাও বলে ফেলি, যেহেতু এটা একটা সরকার যেহেতু এটা ধরছে, কোম্পানিটার নাম হলো ইউনিপেড টু ইউ কোম্পানিটার নাম। এটা মালয়েশিয়ান ভিত্তিক একটা কোম্পানি ছিল, ওরা বলছে। তো ওই কোম্পানিতে থেকে 2 মাসে আমার সহ আমার বন্ধুদের সহ প্রায় 1.5 কোটি টাকা আমরা ইনভেস্টমেন্ট করি। যখন 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করি, ডিসেম্বরের লাস্ট পর্যায়ে আসে এই সরকার কোম্পানিটার অ্যাকাউন্টগুলো সিজ করে 2011 সাল ডিসেম্বরে আইসা। সিজ করার পরে কোম্পানিটা মোটিভেশন দিল যে সরকার দেখতেছে আমাদের এত টাকা কীভাবে দেই না দেয়, এগুলো নিয়ে একটু রিসার্চ চলতেছে, এগুলো অ্যাকাউন্ট খুলে যাবে, আপনারা লিডাররা কোনো ভয় পাবেন না। তখন 2012 সাল চলে আসে। 2012 সালের জানুয়ারি মাস, তখন শেয়ার মার্কেট বিশাল একটা ধস খায়। শেয়ার মার্কেট যখনই শেয়ার মার্কেটটা ধস খায়, 2012 সালের 6 জানুয়ারির কথা বলতেছি আমি। 2006 সালে 6 জানুয়ারি শেয়ার মার্কেট বিশাল একটা ধস নামে। তখন 9 সালে আমাদের মন্ত্রীকে ধরছিল, বলতেছে যে এই যে শেয়ার মার্কেট ধস খালো, এটার জন্য কি মালয়েশিয়ান ভিত্তিক MLM কোম্পানি ইউনিপেড টু দায়ী? এইটাই একটা সাংবাদিক কোশ্চেন করছে। তখন উনি বলল যে ইউনিপেড টু নামে এই ধরনের হাই কোম্পানি আমরা অচিরেই বন্ধ করে দিব। এই যে কথাটা, এটা প্রথম হলো হেডলাইনে 2009 সালে আপনি দেখবেন, এই পত্রিকা যদি দেখেন আপনি পাবেন 2012 সালের 9 জানুয়ারি এই হেডলাইনে ইউনিপেড টু নামে এটা হাই কোম্পানি। যখনই প্রথম আলোতে হেডলাইনে এটা আসলো, আমরা যেহেতু ইনভেস্টমেন্ট করাইতাম, তখন সব যে ইনভেস্টররা এটা জানাই গেল জিনিসটা, তখন টোটাল কোম্পানিটাই হ্যাং হয়ে যায়। তখন আমাদের উপর বিশাল একটা চাপ চলে আসে, যেহেতু আমরা লিডার। এর ফাঁকি দিয়ে একটা পয়েন্ট আমি এখানে ধরে নিই, ওই যে আমাদের যে 5 জন বন্ধু আমি নিয়ে শুরু করছিলাম, এর মাঝে একটা বন্ধু ছিল, সে এখন USA-তে আছে, সে হয়তো বা দেখবে জিনিসটা। ওর নাম হলো নোমান বিন মান্নান, সে ঢাকা ইউনিভার্সিটি IT স্টুডেন্ট, ইনফরমেশন টেকনোলজি। ও কী করছে, আমি যখন তাকে জয়েনিং করাই, ওর ডিসেম্বরে কোম্পানি বন্ধ হয়, কিন্তু ডিসেম্বরের লাস্টে, সে ডিসেম্বরের ফার্স্টে তার বাবা আপনার 65 বছরের তার যে পেনশনের টাকা 14 লাখ টাকা পাইছিল পেনশনের টাকা, ওই টাকাটাও সে ইনভেস্টমেন্ট করে এই কোম্পানিতে। তখন সে বাবার এক ছেলে, তখন তার বাবা বলছে যে বাবা আমার 65 বছরের কামাই কিন্তু তোমার হাতে আমি তুলে দিলাম। তখন সে আমাকে আইসা বলছে দিশাক ভাই, আমার বাবার পেনশনের টাকা এটা, তো কোম্পানিটা আসলে বুঝতেছি না আসলে এটা থাকবে কি না। আমি বললাম যে ভাই আমি নিজে 25 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমি তো একটা কিস্তি পাইলাম, নভেম্বরে করছি, ডিসেম্বরে একটা কিস্তি আমি পাইলাম। তো আপনি যদি 2টা কিস্তিও পান, তাহলে তো আপনার মূল টাকাটা চলে আসবে, বাকিটা তো না পাইলে সমস্যা না, মূল টাকা তো চলে আসবে। কিন্তু দুঃখের বিষয় সে একটা কিস্তিও কি পায়নি। এই যে একটা বিশাল ছেলেটা ধাক্কা খাইলো। তাছাড়া আমার যে 4 জন আরও, ওরাও ইনভেস্টমেন্ট করছে, একজন 40 লাখ, একজন আমার বার্ডেন ছিল 35 লাখ, প্রত্যেকেই আমরা ধরা খাই। এই যে ধরা খাইলাম, তখন আমার আত্মীয় স্বজনরা যারা 1-2টা কিস্তি পাইছে, তখন তারা আমাকে বাহাবা দিছে। এখন আমি তাদের চিরশত্রু, টাকা দিতে পারতেছি না। এই যে MLM যে করলাম, এই জিনিসটা জানলো যখন কোম্পানি বন্ধ হয়ে গেল, তখন আমার ফ্যামিলি বিষয়টা জানছে। তা আমার বাবা হলো একজন মাওলানা, মনে আব্বার একটা ভালোই এলাকা, আমাদের একটা সম্মান আছে। হ্যাঁ, আমার বাবার নাম আমার বাবা হলো মাওলানা সৈয়দ নেসারউদ্দিন আহমেদ, কুমিল্লাতে আমার বাড়ি। তো যেহেতু আসলে আমরা আসলে এক সৈয়দ বংশের মানুষ, আমার বাবা সবসময় শিক্ষা দিছে যে জীবনে না খায় থাকো, কিন্তু মানুষের সাথে চিটিং করো না। হ্যাঁ, মানুষকে ক্ষতি করবে না, কখন দরকার হলে উপকার করবো। আব্বা যেহেতু মাওলানা ছিল, আমাদের অনেক শিক্ষা আব্বা আমাদেরকে দিছে। তো জিনিসটা যখন আব্বার কানে চলে গেল যে MLM কোম্পানি এবং আমি এত টাকা মানুষে পাই, আব্বা খুবই কষ্ট পেয়েছে। তখন আব্বা বললো তোমাকে টাকা পাঠাইছি, ভালো মানুষ হবা, ভালো কিছু করবা, এই যে তো মানুষ তোমার কাছে টাকা পায়,
তো এইটা তো তুমি ঠিক করো নাই কাজটা। তখন যারা আমাকে টাকা দিছে আমি আসলে ফোনে সবাইকে একটু কনভিন্স করলাম যে দেখেন কোম্পানি বন্ধ হয়ে গেছে, যেহেতু আপনারা আমাকে দেখে টাকা দিছেন, আমি যেভাবেই হোক আপনাদের পুরো টাকাটা আমি ক্লিয়ার করব, আমি দায়িত্বটা নিলাম। তারা বলছে এটা কবে দিবা? আমি বললাম আমি এখন বলতে পারতেছি না, বাট আমি চেষ্টা করতেছি অন্য কোনো ওয়ে বের করা যায় কিনা। 2012 সালে যখন এই ধরাটা খাইলাম, আমার মাথায় কিছুই ধরতেছে না। ফ্যামিলির একটা চাপ, আমার ভাইদের একটা চাপ যে তুমি ওইখানে গেলা কেন, কী কারণে, তুমি টিউশনি ছাড়লা কেন, কী কারণ, বিভিন্ন ধরনের তারা আমাকে প্রেশার দিতেছে, এইগুলো তুমি হ্যান্ডেল করো, এগুলো আমরা দায়িত্ব নিব না, এত টাকা তুমি কিভাবে কি করছো না করছো, মানে বিশাল একটা বার্ডেন। আমার ফ্রেন্ড সার্কেলগুলো মিলে আমরা ওই যে ঢাকা উদ্যান, জিয়া উদ্যানে বসে বসে আমরা এই 5-6 জন আমরা চিন্তা করি যে আমরা কি করব, আমরা তো কোনো ওয়ে না। তখন আমার ফ্রেন্ডটা সে ঢাকা ইউনিভার্সিটি আমার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিই, সেও পরীক্ষা দিবে কি না সে মানে মাথার টেনশনে, আব্বা আম্মাকে কী বলবো, মাস শেষে আব্বা টাকা চাবে। তো এই পরিস্থিতিতে আমি যখন কিছুই বুঝতে পারতেছিলাম না, তখন আমার এক ভাই আছে, ওই যেই আরেকটা ভাই, উনি ফার্মাসি ব্যবসা করে, এখনও ওনার ফার্মাসি আছে, এবং উনি বর্তমানে যে বামুংগ্রাড ইন্টারন্যাশনাল যে হসপিটাল, ওইটার উনি বাংলাদেশের রেফারেল এজেন্ট বামুংগ্রাডের বর্তমানে। তো উনি আমাকে বললো যে তুমি যেহেতু ট্যুরিজম করছো, একটা কাজ করো, দেশেও তোমার বিশাল একটা চাপ, মানুষ কাছে থাকতে অনেক চাপ দিবে তোমাকে, তুমি একটা কাজ করো, তুমি ইন্ডিয়াতে আমাদের অনেক পেশেন্ট যায়, কাজ করি, তুমি ইন্ডিয়াতে চলে যাও। তখন উনি আমাকে কী করলো, আমি পাসপোর্ট বানালাম, এটা নেয় আমাকে 2012 সালে জুন মাসে আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে কলকাতাতে যাই। তো ভাই তখন ট্যুরিজম করে, কলকাতা বেস, ইন্ডিয়ান বেস ট্যুরিজম করে। তখন আমি কলকাতাতে যাওয়ার পরে 1 মাস কলকাতাতে থাকি, থাকার পরে আমি ওই যে এজেন্টের সাথে কাজ করি, এই এজেন্ট আমার ভাইকে বলল যে আপনার ভাই যেহেতু একটা বিশাল, ভাই বলছে সে একটা প্রবলেমে আছে, এরকম বলছে, আপনার ভাই যেহেতু বিশাল একটা প্রবলেমে আছে, তো সে আমাকে বললো যে এই অল্প টাকা সার কিছু হবে না, তাকে এই বেশি টাকা ইনকাম করতে হবে, তার তো বিশাল একটা বার্ড এসে আমাকে বললো। তো সে চাচ্ছে যে অন্য দেশে চলে যেতে, আমার কাছে একটা অপরচুনিটি আছে, সে অস্ট্রেলিয়া যাবে কি না। ইন্ডিয়ান ওই লোকটা বলল আমার ভাইকে। তা আমার ভাই বলল যে অস্ট্রেলিয়া আপনি কীভাবে নেবেন? তখন উনি বলল দেখেন অস্ট্রেলিয়া তো ডাইরেক্ট নেওয়া যাবে না, পাপুয়া নিউগিনি একটা দেশ আছে, ওই দেশে সে একটা গ্যাস কোম্পানিতে যাবে, ওইখানে 1 বছর কাজ করবে, ওইটা অস্ট্রেলিয়ান কোম্পানি, ওইখান থেকে 1 বছর পরে ওরা ভালো এক্সপিরিয়েন্স হলে ওইখানে তাদেরকে অস্ট্রেলিয়া ওরা, এরকম একটা থিম সে আমার ভাইকে বুঝাইলো। তো আমার ভাই এই জিনিসটা যখন বুঝলো, তখন আমার ভাই ওর সাথে যেহেতু ব্যবসা করে তাকে একটু ট্রাস্টও করে, তখন ভাই বললো আচ্ছা ঠিক আছে, আপনি তাকে যেভাবেই হোক তাকে পাঠাই দেন, পাপুয়া নিউগিনি 1 বছর থাকবে, সে থাইকে যাবে। ঠিক আছে ইসাক ভাই, আর তারপরে তারটা আমি প্রসেস করি। তখন ওনাকে পাসপোর্ট দিল, দেওয়ার পরে আমার ভাইকে বললো যে আপনাকে স্টার্টিংয়ে 2 লাখ রুপি দিতে হবে। তখন আমার ভাই, কারণ আমি তো এমন আমার কাছে টাকাই নাই, তো আমার বোনের কাছ থেকে 2 লাখ টাকা নেয় ধার করে, তখন ওই টাকাটা ইন্ডিয়াতে পাঠায়, এই 2 লক্ষ টাকা। তো ইন্ডিয়াতে যখন ওই 2 লক্ষ টাকা পাঠায় আমার ভাই, তখন ওই লোকটা বলল যে আপনার ভাইকে প্রথমে থাইল্যান্ড যেতে হবে, ওই থাইল্যান্ডের হেড অফিস, ওই কোম্পানির হেড অফিস থাইল্যান্ড, ওইখানে ওরা ইন্টারভিউ নিবে, ট্রেনিং করবে, ট্রেনিং করে থাইল্যান্ড থেকে ওরা অস্ট্রেলিয়াতে যাবে, তার থাইল্যান্ডের ভিসা করাতে হবে। তখন আমি যেহেতু বাংলাদেশি হিসেবে আমি আবার থাইল্যান্ডের ভিসা তো ওখান থেকে করতে পারবো না, ইন্ডিয়া থেকে। তো আমার সাথে দেখলাম আরও 4 জন ইন্ডিয়ান, সে তারাও যাবে, আমি পরিচয়ছি তাদের সাথে, তারাও বলছে আমরা ওইখানে পাপুয়া নিউগিনি যাব। একজনের নাম হল ইরফান আলম, এখন সে আমার ভালো বন্ধু, কলকাতাতে গেলে তার বাসায় আমি থাকি, গত 4 মাস আগে যেয়ে আসি। ওই ইরফান আলম, তারও অনেকগুলো ছেলে, হায়দ্রাবাদের আছে, চেন্নাইয়ের অনেকগুলো ছেলে। আমি তখন বাংলাদেশে আসি, আসার পরে যেহেতু আমি MLM করছিলাম, ওই আমার অনেক ট্রানজ্যাকশন ছিল, ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন, আসলে এটাই কাজে লাগছে তখন ভিসা নিতে। তখন আমি আমার ডিসকভারের আন্ডার একটা জব দেখাইয়া, আমার যেহেতু ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন ছিল, আমি ইজিলি ভিসাটা পাই থাইল্যান্ডে। যেহেতু আমি থাইল্যান্ডে ভিসা পাই, ইন দ্য মিন টাইম আমি মালয়েশিয়ার ভিসাও লাগা রাখছিলাম, যেহেতু থাইল্যান্ড পেয়ে গেছি, মালয়েশিয়াতে এমনি দিবে, তো আমি মালয়েশিয়ার ভিসাটা আবার নিয়েছিলাম। 2012 সালের 19 জুন আমি থাইল্যান্ড যাই।
তো থাইল্যান্ড যাওয়ার পরে ওরা এয়ারপোর্ট থেকে পিক আপ করে, ওদের কোম্পানির লোক পিক আপ করে। পিক আপ করার পরে আমি যখন আসলাম ওরা বলছে ওদের বিশাল অফিস, আসলে কোনো অফিস নাই। আমি দেখলাম এর একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের কোনায় ওরা বসে রয়েছে 5 জন, একটু মোটা তাজা লোক, সব হলো পাঞ্জাবি লোক। তারপরও ইন্ডিয়ান যেগুলো আছে আমার সাথে কলকাতাতে পরিচয় ছিল, ওদেরকেও যাই ওইখানে পাইছি আমি। তো ওরা আবার আমার 1 সপ্তাহ আগে চলে গেছিল, তো ওদের সাথে আমাকে পরিচয় হয়ে গেল সবাই। ওদেরকে 5 জনকে আমাদের একটা রুম দিছে ওরা। তো রুমে রাত্রেবেলা থাকার সময় ওই যে ইন্ডিয়ান যে ছেলেগুলা কথাবার্তাতে ওরা বলল যে দোস্ত আমরা যে আসলাম এখানে, আসলে এটা তো মনে হচ্ছে একটা মাফিয়া চক্র, ওরা তো আমাদেরকে পাঠাবে না পাপুয়া নিউ গিনিয়া। কীভাবে বুঝলা? এর আগে আরও অনেক পোলাপান আমরা পরিচয় হয়েছে, ওরা অলরেডি ওভারস্ট হয়ে গেছে, ওরা যাইতে পারতেছে না, এবং ওরা কয়েকবার পুলিশে ধাওয়া দিছে ওদেরকে ধরার জন্য। আমার মনে হয় ওরাই পুলিশকে বলে, এর লাগে পুলিশ নাহলে জানে কীভাবে আমরা এখানে আছি। তারা বলে যে তাহলে তো ভারী মুসিবত, অবৈধ প্রবাসীর মতো। হ্যাঁ, বিশাল একটা প্রবলেম। তাইলে যেহেতু আমি ট্যুরিস্টে গেছি, আমি এই কথাটা শোনার পরে আমি কনফিডেন্ট হারাই ফেললাম। তখন খুব কনফিডেন্ট হারাই ফেললাম। তখন ওই যে চক্রের মাঝে এই 3-4 দিন পরে এক বাংলাদেশি লোককে আমি পাইলাম, ওদের সাথে কথা বলতেছে, মুখটা মোটা কাটা, একটু মুখটা লোক। তখন যেহেতু বাংলাদেশি একজন পাইলে আমি একটু কনফিডেন্ট পেলাম, একজন বাংলাদেশি আছে। তখন ফাঁকি দিয়ে উনি খাইতেছে। তা আমাদেরকে 2 বেলা খানা দেয় ওরা, দুপুরে আর রাতে। সকালবেলাটা তো নিজের মতো করে তোমরা খাও। তো ওরা সকালেও ডাল ভাত, রাতেও ডাল ভাত, 2 বেলা ডাল ভাত দেয়, ডাল দিয়ে খাইতে হয়। আর শুধু প্রতি শুক্রবারে 1 বেলা মুরগি দিবে, প্রতি শুক্রবারে। ওই বাঙালি ভাইটাকে যখন পাইলাম, আমি বললাম যে ভাই আসলে ওরা যে করতেছে জিনিসটা আপনিও তো দেখলাম, আপনি কি? আমি তো মেইন লোক। হ্যাঁ বলতেছে, ওই যে লোকগুলো আনে আমার মাধ্যমেই পাপুয়া নিউ গিনিয়া যায়। তা আমি ভাই জিনিসটা কি সত্যি? ওনাকে বললাম যাওয়া যায়। কি বলো যাওয়া যায় না? যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে না কেন? অবশ্যই যাওয়া। তুমি কত টাকা দিয়ে আসছো? আমি বললাম তো আমাকে তো বললো ওরা 6 লাখ টাকা লাগবে, আমি অলরেডি 2 লাখ রুপি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তখন ওরা বললো যে ওরা কি করে আমের মাধ্যমে আমাকে সব করায়, তোমার কাছে এখন কত ডলার আছে? হ্যাঁ বলা আমি তো $1000 নিয়ে আসছি। এটা তুমি ওদেরকে দিবা না, যেহেতু আমি লোকটা পাঠাই, এটা তুমি ওদেরকে দিও না ডলারটা। ওরা চাইলে বলবা যে আমি ওই যে আমার কথা বলবা, ওরা চাইলে বলবা যে উনি আমার পরিচিত লোক, এরকম বলবা। তখন ওরা আমাকে করাবে, মেডিকেল করাবে। আসলে এগুলো সব বাউতাবাজি। মেডিকেল করাবো, তুমি আমাকে $500 দাও, আমাকে এটা বললো। তখন আমি উনাকে বললাম যে আমাকে বলছে উনি নাকি করাবে। উনার সাথে তোমার কথা হয়েছে? আমি হ্যাঁ উনি নাকি করাবে বলছে। সমস্যা নেই, তাহলে তুমি উনার সাথে কথা বলো। এরপরের দিনে ওই লোকটা আসছে, কয় যে তোমার এরকম মেডিকেল করাবো, তুমি আমাকে করো, $900 দাও। আমি ভাইয়া $900 কেন? ওরা তো সবাই $500 করে দিচ্ছে। আমি ওরা 500 করে দিচ্ছে, ওরা আরও সামনে বেশি দিতে হবে। তুমি $900 দাও, তোমার আর টাকা লাগবে না। ওরা কত বলছে? 6 লাখ বলছে না? আমি তোমাকে 5 লাখে করে দিব, 1 লাখ টাকাও তোমাকে কমাই দিব, যা কিছু আমি তোমাকে হ্যান্ডেল করব। এই কথা বলে আমার থেকে $900 নিছে। এই যে $900 নিল, সে নিয়ে আমাকে মেডিকেল কিসের একটা ক্লিনিকে নিয়ে গিয়ে সবাই রে হাইট মাপাইছে, কিছু করে টরে, এসব মেডিকেল শেষ, এটা জমা দিব, অ্যাপ্রুভ হইতে 15 দিন টাইম লাগবে। মানে টাইম কীভাবে কিল করা যায়। মেডিকেল রিপোর্ট আসতেছে কবে বলতেছি, আসতেছে এই করতে আমি দেখলাম আমার ভিসার মেয়াদ প্রায় 1 মাস আমরা পাস করে ফেলছি, কারণ আমি ভিসা পাইছি 2 মান্থের। তখন আমি বললাম যে ভাইয়া এইভাবে তো আমরা কীভাবে হবে, এইভাবে তো আমরা করতে পারছি, আপনি দ্রুত আমাকে বলেন। বিভিন্ন তালবাহানা। তখন আমি আমার ভাইকে বললাম যে ভাই ওরা তো বিভিন্ন তালবাহানা করতেছে, বিভিন্ন লোক অবহিষ্ট হয়ে যাচ্ছে, আমার মনে হয় ওরা আসলে কাজটা ঠিকমতো করতেছে না। আমার ঢাকার ভাইকে ফোন দিলাম। তখন ভাই বলল যে তুমি যেহেতু চলেই গেছো, তুমি তো দেশে রিটার্ন করার ওয়ে নাই কোনো, তোমার দেশে একটা বিশাল বার্ডেন, তুমি কিভাবে রিটার্ন করবা? তুমি দেশে 35 লক্ষ টাকা ঋণ, আর থাইল্যান্ডে আপনার একটা বিশাল একটা মাফিয়া চক্র, আর $100 আছে, $100 হাতে আছে আমার। তখন আমাকে বললো যে তুমি ডিসিশন নাও, আমার তো এখান থেকে আমি কী করবো, তুমি ডিসিশন নাও, তুমি কী করবা?
তখন ওই যে ইন্ডিয়ান যে 2-3টা ছেলে আছে ওরা আমার রুমেই থাকে, তখন আমি ওদেরকে বললাম যে ভাই আমার মনে হয় যে আর মাত্র 1 মাস বিশ্বাস সময় আছে, এইটা শেষ হয়ে গেলে তো আমার দেশে ছাড়া উপায় নাই, আমাকে যে বিভাগে এই দেশে লিগ্যাল থাকতে হবে, ভাইয়া আমি কালকে দেখি আমি চলে যাবো এখান থেকে। কেন তুমি চলে যাবে কেন, তুমি ওদেরকে তোমার ইন্ডিয়ার লোককে ধরতে বলো তোমার ভাইকে। আমি ভাই হলো বাংলাদেশে সে ইন্ডিয়ান লোককে কীভাবে ধরবে, ইন্ডিয়ান লোক ভাইকে বোঝাচ্ছে কোনো সমস্যা নাই, হবে ওর কাছ থেকে ওরা টাকা নিচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম না আমি এখান থেকে চলেই যাব, আমি সিদ্ধান্ত নিলাম। তখন আমি ওই আমার যে বাসা থাকতাম বাসার পাশে থাইল্যান্ডে দেখবেন বিভিন্ন গলিতে সাইবার ক্যাফে আছে থাইল্যান্ডে। তখন আমি ওই দিন রাতে 20 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য সাইবার ক্যাফে ঢুকে আমি বাংলাদেশিরা কোথায় থাকে একটা সার্চ দিলাম গুগলে। তখন আমাকে দেখাইলো যে ফাউরাতে বাংলাদেশিরা থাকে, ফাউরাত একটা জায়গার নাম থাইল্যান্ড। এর পরের দিনই আমি বাসে করে আমার কাছে বাস ছিল 200-300 বাত, তো আমি বাসে করে ওইখানে জিজ্ঞাসা করলাম আমি ফাউরাত যাবো কীভাবে। তখন ওরা বললো এই স্টেশন থেকে 60 নাম্বার বাসটা ফাউরাত যাবে। তখন আমি 60 নাম্বার বাসে উঠে আমি ফাউরাত গেলাম, সব নিয়ে ফাউরাত চলে গেলাম। ফাউরাতে দেখি ওইখানে শুধু ইন্ডিয়ান আর ইন্ডিয়ান, আমি কোনো বাংলাদেশি খুঁজে পাইতেছি না। হাঁটতেছি ঠিক বিকালের দিকে একটা ট্রাভেল এজেন্সির নাম দেখলাম রেইনবো ট্রাভেলস, বাংলায় লেখা, যেহেতু এটা বাংলা লেখা মনে হলো ওটা বাংলাদেশি হবে। তখন দোকানে ঢুকলাম, একটা বুড়া লোক একটু বয়স্ক বসে রয়েছে কোনার মাঝে, আমি সালাম দিলাম, দিয়ে বললাম যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি, আপনি কি বাংলাদেশ? হ্যাঁ আমি বাংলাদেশি। তো তুমি কোথায় আসছো? আমি ভাই এখানে আসছি, একটা চাকরি বাকরি পাওয়া যায় কিনা। তো উনি বললো তুই বসো। উনি একটা লোকের সাথে 5-6 মিনিট কথা বলে লোকটা চলে গেল, আমাকে বসো। তুমি কেন আসছো থাইল্যান্ডে? আমি বললাম যে ভাই আমি এইভাবে আসছিলাম, এক দালাল চক্রে পড়ে, এখন তো আমি ওইখানে আমি বিদেশ যেতে পারতেছি না, আমাকে যদি একটা কাজ টাজ দিতেন, আর বেসিক্যালি আমার ভিসাটা একটু কীভাবে এক্সটেনশন করা যায়। তখন উনি বললো যে চাকরি বাকরি খুব কঠিন, মুখে বললো তার চাকরি হবে না, ইয়ে করো, টাকা পয়সা আছে কাছে কিছু। আমি বললাম যে ভাই আমার কাছে $100 আছে আর আমার 200-300 বাত আছে আমার কাছে। কয়েকটা কাজ করো, তুমি যেটা আসছো দেশি ভাই কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে দিব, তোমাকে একটা হোটেল ঠিক করে দিই, আমি এখানে আপাতত 1 মাসের জন্য থাকো, আমি এই কিছুদিনের ভিতরে তোমাকে একটা চাকরি ঠিক করে দিব, 1 মাসে ওইটা ভাড়া আসবে 1500 টাকা, 1500 বাত। আর যেহেতু আমি তোমার জন্য চাকরি খুঁজো, আমারও তো কিছু খরচমচ লাগবে, তুমি $100 আমাকে দাও, আর আমি তোমাকে বাসাটা ঠিক করে দিচ্ছি। তো লোকটা কথাবার্তা মোটামুটি একটু বয়স্ক লোক, বাংলাদেশি লোক, আমি চিন্তা করলাম লোকটা $100 আমাকে যে থাকা জায়গা যেহেতু দিবে আর চাকরি উনি দিবে, আমি $100 ওনাকে দিয়ে দিলাম। উনি সন্ধ্যার সময় একটা বাসা আমাকে ঠিক করে দিল, বাসাতে রুমে যায় দেখি 4 জন এই রুমে, বুঝছি এখানে এই সিটটা একটা সিট দিল, এটাই তুমি থাকবা, যতদিন থাকো, বাট আমি ইন দ্য মিন টাইম তোমার চাকরি ঠিক করে ফেলবো। আমি ওই বাসায় যে উঠলাম, টুইটা সন্ধ্যার সময় একটা লোক আসলো বাংলাদেশি ওই রুমে, আমার রুমমেট, ওনার নাম হইলো আকাশ ভাই, আমি জানি না উনি এখন কোথায় আছে। আকাশ ভাই বললো যে আমাকে দেখা, তো বাংলাদেশি, আমি যে ভাই বাংলাদেশ, কখন আসো? আমি আজকে আসলাম। কে দিয়ে গেলো তোমাকে? আমি বললাম যে বাবুল ভাই। কোন কি তোমার টাকা নিছো কোনো? আমাকে হ্যাঁ ভাই $100 দিছি। তুমি তো কালকে এখান থেকে চলে যেতে হবে। আমাকে কেন ভাই? কই $100 নিয়ে গেছে, আর যে তোমাকে আজকে উঠাইছে উনি শুধু আজকে ভাড়াটাই দিছে, তোমার আগামীকালে ভাড়াটা উনি তোমাকে দিবে না, মালিকই তোমাকে এসে বলবে যে তুমি ভাড়া কই তোমার। আমি বললাম তাহলে মহাবিপদ। তার আকাশ ভাই বললো ভাইয়া তুমি কীভাবে আসো, আমি টোটাল জিনিসটা তাকে বললাম। আকাশ ভাই খুবই দুঃখ পাইল, বললো যে আমিও জীবনে কষ্ট করছি, এখানে আসছি, আমিও এরকম পড়ছি, তুমি তো ওনাকে ভুল করছো বিশ্বাস করে। এই লোকটা এখন থাইল্যান্ড নাই, থাইল্যান্ড সরকার তাকে আপনার পার্মানেন্টলি তাকে ব্যান করে দিছে। এই চিট্টারি করতো, মানুষ কমপ্লেন করে, এখন সে পার্মানেন্টলি ব্যান থাইল্যান্ড থেকে, এখন সে আর থাইল্যান্ডে নাই। জানি না সে দেখবে কিনা আমার ভিডিওটা। তখন এই আকাশ ভাই আমাকে খুব সাপোর্ট দিছে। তখন তো আমি জিরো ডাইরেক্ট, আবার আমার 300 বাতের মাঝে তো রাত্রেবেলা খাইটা তো 150 বাত আছে। তখন এই আকাশ ভাই আমাকে বললো যে তুমি টেনশন করো না, আমি দেখি তোমার জন্য কিছু করা যায় কি না। তাই আকাশ ভাই বললো সমস্যা নাই, তুমি ওই লোকের কাছে আজ যায় না, যাইলে তুমি আবার বেজালে পড়বা, যা গেছে গায়ে হে এখানে থাকে একটু মাফিয়ার চক্র ওরা, তুমি ওর কাছে টাকার জন্য কি আর
যাও, নাহলে তুমি এখানেই থাকতে পারবে না। এটা উনি বইলা দিল, তো ওনার কাছে তুমি যাইই না। তা আমি ঠিক আছে আর যাবো না। আকাশ ভাই তখন আমাকে বলল পরের দিন যে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে তুমি যাও, ওইখানে একটা ছেলে আছে ও চলে যাবে, একটা লোক লাগবে, আমি খবর পাইছি। তখন আমি গেলাম, ওইটা ব্রাহ্মণগড় হসপিটালের ঠিক পাশে রেস্টুরেন্টটা। তখন আকাশ ভাই বইলা দিছে মালিককে যে একটা ছেলে আসবে, আপনি দেখেন। তখন যাই হোক আমি সকাল 10টার সময় চলে গেছি ওইখানে। তো মালিক আমি সকাল 10টায় গেছি, কিন্তু মালিক নামছে হইল বিকেল 2টায়। সকাল 10টাতে তখন হলো রমজান মাস। মালিক 2টায় নামছে, নামার পরে আমি বসে রয়েছি বারান্দায়। মালিক আইসা কয় তুমি কেন আসছো, তুমি কে? আমার জীবনে তো জানেন, তো 2টার সময় নামছে, উনি উপরে বাসা, রেস্টুরেন্ট উপরে বাসা, তুমি কে? আমি বললাম যে আকাশ ভাই ওই যে ফাউরাতে থাকে, উনি আপনার কাছে পাঠাইছে একটা জবের জন্য। জব করতে আসছো? আমি কত বসো। এই যে উনি বসাইল, এরপর ইফতারির সময় গেল। ওই থাইল্যান্ডে দেখবেন কিছু কিছু রেস্টুরেন্টে ইফতারিটা ফ্রি খাওয়ায়। থাইল্যান্ডে মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট বাংলাদেশিরা ফ্রি খাওয়ায় ইফতারিটা, তখন উনিও দেখলাম ফ্রি ইফতারি খাওয়ায়। তো আমি ইফতারি করলাম। উনি 10টা পর্যন্ত উনি কোনো কথা বলে না। 10টার সময় আমি আবার গেলাম যে ভাই কিছু বলবেন? কয় যে লোক তো আমার দরকার, কিন্তু বাঙালি পোলাপান তো আমি রাখতে চাই না, ওরা কিছু শিখলে এখান থেকে চলে যায়। তো ঠিক আছে, সমস্যা নাই, তুমি তাইলে আমি 1 মাস দেখি তোমাকে, 1 মাস পরে আমি তোমাকে স্যালারি মেলায় চিন্তা ভাবনা করবো। তা আমি বললাম যে ভাই আপনি 1 মাস দেখবেন, আমার ভিসার মেয়াদ আছে আর মাত্র 1 মাস। 1 মাসে ভিসা না হইলে আমি কিভাবে আমি করবো? আর ভিসা করতে তো 15,000 বাত লাগবো। 15,000 বাত আছে তোমার কাছে? আমাকে এই কথা বললো। আমি বললাম যে আমার কাছে তো 15,000 বাত নাই, আপনি যদি একটু করে দিতেন, আপনি দরকার হলে যতদিন পর্যন্ত টাকা শেষ না হয় আপনি এই স্যালারি থেকে আপনি এটা কাইটে নিয়েন। এই কথা ওনাকে বললাম। আচ্ছা ঠিক আছে, করো, গাট পুস্তক লইয়া উপরে উঠো, উপরে লেবারদের একটা রুম আছে ওইখানে থাকো। উঠছি। আর কালকে সকালে 7টায় আসবা, 7টার সময় আইসা টেবিল আগে মুছবা, মুছা টুইছে এরপর তুমি কাজ শুরু করে দাও। ঠিক আছে, উপরে উঠে গেলাম। 7টার সময় সকালে আসলাম, ঘুম থেকে উঠে আইসা সব টেবিল সব মুছাম। মুছতে 2 দিন আমি এভাবে কাজ করলাম। তখন সকাল 7টার সময় আমি আসলাম, আমি আবার রাত 2টার সময় গেলাম। তাহলে কত ঘন্টা আমি লেবার দিলাম হিসাব করেন। সকাল 7টা থেকে রাত 2টা, কোনো রেস্ট নাই। 2 দিন পরে উনি আমাকে বললো তোমার পাসপোর্ট দাও। পাসপোর্ট দিলাম। পাসপোর্টটা দেখে বললো তো সময়ও নাই, তোমার তো অনেক সময় কম, 20,000 বাত লাগবে। ঠিক আছে, আমি 20,000 বাত ধরে দিলাম, আর তুমি 20,000 বাতে তুমি বেতন পাবা 8,000 বাত। তো 20,000 বাত হইতে 3 8 24, তুমি 3 মাস সময় লাগবে তোমার বেতন। এটা পরে তুমি করবা, তারপর তোমার থেকে স্যালারি আমি দিব, কোনো সমস্যা নাই। আর তখন আমার মনে হইলো যে একটা কথা আছে না, যে এই ডুবন্ত মানুষ ঘরকুটু পেলে আঁকড়ে ধরে, এই ধরনের অবস্থা। আমি চিন্তা করলাম যে আগে দাঁড়াই না, বিশ্বাসটা হয়ে গেলে একটা শক্তি পাবো আমি, কারণ সময় পাবো। আর ইলিগালি বিদেশে কিছুই করা যায় না। আমি কোনো সমস্যা না, যা বলতেছে ইয়েস আপনি করে দেন আমাকে। তখন উনি বললো যে ডিউটি যেভাবে সেইভাবেই, 7টায় আসবা 2টায় যাবা, ঠিক আছে, এইটাই ডিউটি। আমি কোনো সমস্যা নাই, কারণ আমার তো বিশাল বার্ডেন পিছনে। এই কাজ শুরু করলাম 7টা থেকে 2টা। ইন দ্য মিন টাইম ভিসা প্রসেসিং কাজ শুরু হয়ে গেল। 1 মাসে আমি কাজ করছি, 1 মাসে আমি 11 কেজি ওয়েট লস হয়েছে আমার, বুঝে। 1 মাসে 11 কেজি আমি এইরকম স্লিম হয়ে গেছি কাজ করতে করতে। আমি কোনো শান্তি পাচ্ছি না, পেরেশানি, যে এত কাজ। আর হইলো যে আমি দেখলাম ওই রেস্টুরেন্টে প্রচুর বাংলাদেশি এবং সবাই বামুংরাডের পেশেন্ট। এত পেশেন্ট আসে যে পেশেন্টরা রাত 2টা পর্যন্ত আসে, খায়। এবং আমি ঈদে লিখতে যে অনেক বাংলাদেশের পরিচয় হয়, সবাই দেখলাম সব বড়লোক মানুষ, সবাই কোটি কোটি টাকার মানুষ। আমার সাথে পরিচয় যখন হয়, যাওয়ার সময় কিছু টিপস দেয়, ভালো করে দিন 3 দিন থাকলে আমাকে যাওয়ার সময় 200-300 টাকা টিপস দেয়। তো মোটামুটি টিপস ভালোই পাই, খারাপ না। তখন আমার মাথায় আসলো যে এত পেশেন্ট আসে বামুংরাডে, আমার মাথায় আসলো যে বামুংরাডকে যদি আমরা পেশেন্ট দেই মানুষ, এই যে কোনো এজেন্ট আছে কিনা বামুংরাডের,
আমার এটা হঠাৎ করে কেন জানি মাসে বামুনঘাটকে যদি পেশেন্ট দেয়, এত কোটি টাকা তারা খরচ করে একটা পেশেন্ট দিলে তো ভালোই কমিশন পাওয়া যাইতো। এরকম কোনো পলিসি আছে কি না? কারণ ওই যে ওরা যারা বামুনঘাটে আমার সাথে পরিচয় হচ্ছে, অনেক রুগী আমার সাথে পরিচয় হয়ে গেছে গা, যখন সামনে আবার আসে আমাকে ফোন দেয়, ইসাক আমরা আসতেছি, তুমি ওনার যে মালিক, রেস্টুরেন্টের মালিকের আবার 7-8 প্রায় 30টার মতো অ্যাপার্টমেন্ট ওনার আছে ভাড়া, উনি অ্যাপার্টমেন্টগুলো ভাড়া দেয়। ফোন করে আমাকে, ওনাকে পায় না, উনি তো কম ধরে মোবাইল, আমাকে ফোন দেয়, মালিককে বললো আমরা আসতেছি, আমরা 7 দিনের জন্য বললাম এইরকম। মোটামুটি আমার একটা পরিচয় হয়েছে। ইন দ্য মিন টাইম প্রায় 1 মাস টাইম হয়ে গেল, আমি মালিককে কেন জানি আমি বললাম যে ওনাকে যে ভাই বামুনঘাটে এত লোক আসে পেশেন্ট হিসেবে, বামুনঘাটের কি এজেন্ট নেওয়া যায় না? আপনি যদি বামুনঘাটের এজেন্টটা নিতেন। তখন উনি আমাকে একটা ধমক দিয়ে বললো যে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ কি, তুমি যা কাজ করতেছো তাই করো। আর বামুনঘাটের এজেন্ট ওরা দিবে কেন? কারণ ওদের নিজস্ব অফিস আছে ঢাকায়। তখন ওই যে ইউটিসি বিল্ডিংয়ের 18 তলায় বামুনঘাটের নিজস্ব অফিস। কামাল সাহেব মারা গেছেন, আল্লাহ পাক কোনো ব্যস্ত নসিব করুক। কামাল সাহেব তখন মেইন ছিল। তখন ওই বামুনঘাটের অফিস আছে ঢাকায়, এবং বাংলাদেশে অনেক হেডেমোলা লোক আইছে, কেউই নিতে পারতেছে না বামুনঘাটের এজেন্ট। তুমি এটা চিন্তা করা তোমার দরকার নাই, যা কাজ আছে তাই করো। উনি এই কথা আমাকে বলে দিল। তখনই আমার মনে আসলো যে বামুনঘাটের এজেন্টশিপ হয়তো বা নেওয়া যেতে পারে। আমার এটা কেন জানি আমার মনে আইছে তখন। আর ইন দ্য মিন টাইম এত কাজ করতে যাও, 11 কেজি আমার শৈল কোনো কুলাইতেছে না। ইন দ্য মিন টাইম ভিসাও হয়ে গেছে, 3 মাসের ভিসা পাইছি। 3 মাসে যখন ভিসা পাইছি, তো থাইল্যান্ডের নিয়ম হলো পাসপোর্ট আমার কাছে থাকতে হবে, কারণ পুলিশ যে কোনো সময় এসে চেকিং করলে আমার কাছে পাসপোর্ট না পাইলে সমস্যা। আমি যদি বলি যে মালিকের কাছে পাসপোর্টের প্রবলেম, উনি আবার ভিসা করে পাসপোর্টটা কি আমার কাছে দিছে। তো উনি যখন নিচে নামে, ওনার নিয়ম হলো কি জানেননি, এভাবে পিছনে আপনি হাত দিয়ে রাখতে পারবেন না, এভাবে সুজো হয়ে দাঁড়ায় থাকতে হবে। যখন একটু পিছিয়ে হাত গেছে, মনে করেন ওনার অকথ্য মুখে গালাগালি করতো। ওনার রেস্টুরেন্টে কোনো একটা লোক, বিশেষ করে বাঙালি, 1 মাসের বেশি টিকতে পারে না ওনার রেস্টুরেন্টে। এটা রেকর্ড নাকি আছে এখানে, 1 মাসের বেশি কেউ টিকতে পারে না, কারণ উনি 7টা থেকে 11 পর্যন্ত ডিউটি করাবে, আর যখন যা মন চায় একটা গালাগালি দিয়ে দিবে। যাই হোক, যখন আমি পাসপোর্টটা মনে হয় 1 মাসের ভিতরে আমার হাতে পাইলাম, পাসপোর্টটা আমার হাতে পাসপোর্ট আসলো, উনি দিল পাসপোর্ট। তো পাসপোর্ট পাইলাম, পাসপোর্ট পাই খুব শান্তি লাগলো। 3 মাসের ভিসা দিছে, 3 মান্থস আমার ভিসা পাইছি আমি। তখন ইন দ্য মিন টাইম 2012 সালের ডিসেম্বর আমার দাদি মারা গেছে। আমার দাদি মারা গেছে। আমার দাদি আবার আমাকে খুব আদর করত। আমি শুনলে আমার কান্নাকাটি। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু ভিসা পাইছি, আমি দেশে যাব। আমার এটা মনে আসলো যে আমি দেশে যাব। তখন ওনাকে বললাম যে ভাই, আমার দাদি মারা গেছে, আমি দেশে যাব। তখন উনি অকথ্য ভাষায় যা গালাগালি আছে করছে, যে তুই আইসত 1 মাস হয়েছে, ভিসা লাগাইছে আমি টাকা পয়সা, তুই বাসা জেলে ভাগালি এই সেই অনেক অকথ্য ভাষায় গালাগালি। যাই হোক, আমি এই গালাগালি শুনে আমার শরীরে আসলো যে না, ওকে বলা যাবে না, ওকে না বলে আমি চলে যাব। আমার দাদি মারা গেছে, আমার আর সহ্য হইতেছে না। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাই। তখন একদিন কাটি বুঝকে ভাইন্দা আমি এখান থেকে চলে আসে পড়ছি। টিকিট কাটছি হলো ওই যে আমি টিপস পাইছি না, আমার মোটামুটি ভালোই টাকা আমার কাছে 10-12 হাজার বার জমছে টিপস পাইয়া। টিপস পাইয়া জমলো। তখন আমি আসলাম বাংলাদেশে। আমার দাদি তো মারাই গেল, যে আইসা ফ্যামিলির সাথে একটু সময় দিলাম। ইন দ্য মিন টাইম দেখেন ভাগ্যের কি পরিহাস, আমি প্রায় 2-3 সপ্তাহ ছিলাম। আমি মাল্টিপল ভিসা লাগাই আসি। আইসা চিন্তা করছি আবার চলে যাব, যেহেতু ওনার কাছে আর যাব না। আমি ওইখানে যেহেতু পরিচয় হয়েছে একটা ভালো, আদার্স অনেক জায়গায় পরিচয় হয়ে গেছি গা, কোথাও না কোথাও একটা জব ম্যানেজ করা যাবে, আমার এটা মনে হয়েছে। ইন দ্য মিন টাইম আমি ধরেন আবার রওনা দিলাম থাইল্যান্ডে। তো আমার যে ভিসাটা ওরা এক্সটেনশন করাইছে, ভিসাটা এটা স্টুডেন্ট ভিসা এক্সটেনশন করাইছে, ট্যুরিস্ট থেকে স্টুডেন্ট করছে। যখনই আমি নামলাম এয়ারপোর্টে,
আমাকে বললো যে তুমি কোন ইনস্টিটিউটে পড়ো, তোমার আইডি কার্ড কই। ইমিগ্রেশন আমাকে জিজ্ঞাসা করলো। তখন আর কোনো সদুত্তর দিতে পারতেছি না, আমি কোথায় পড়ি না পড়ি এগুলো আমি কিছুই জানি না। আমি মনে করছি ভিসা হয়েছে মানে আমি আইসে যেতে পারবো ইজিলি, আমার এটা মনে হয়েছে। যখন ইমিগ্রেশন আমাকে ধরলো যে তুমি কোথায় পড়ো, আমি কিছুই বলতে পারতেছি, তখন ইমিগ্রেশন আমাকে রিটার্ন করাই দিছে যে তুমি ঢুকতে পারবে না। আমি 2 দিন এয়ারপোর্টে জেলে ছিলাম। জেলে থাইকে আমি যেভাবে হোক ওরা ইমিগ্রেশন আমার তো রিটার্ন টিকিট ছিল, ওই বাংলাদেশ বিমানে আমার আবার রিটার্ন করাই দিছে। এই যে বাংলাদেশে আইলাম, আইয়া আবার ফ্যামিলি আমার ভাইয়েরা বলতেছে তুই আসলি কেন, তোকে তো একটা জায়গায় পাঠাইছিলাম। 2014 সাল? হ্যাঁ। এটা কোনটা? যখন আপনি রিটার্ন? এটা 2013-তে। 2013-তে আমাকে রিটার্ন করাই দিল। তখন আমি আবার বিশাল একটা ক্রাইসিসের মাঝে আবার পড়ে যাই যে এখন আমি কি করব। ফ্যামিলি মানে কেউই সাপোর্ট, তুমি আসলা কেন, কারণটা হলো এটা, তুমি ওইখানেই কোনোভাবে এদিক দিয়ে পারো না, তারা আবার গ্রাসের মতো আসে দেয় চারোদিক দিয়া। তখন আমি এমন একটা ক্রাইসিসে যে টিউশনিও এখন একটা পর্যায়ে গেছি গিয়া, টিউশনিও চিন্তা কর, টিউশনিও মাথায় আসতেছে না। তারপর তখন ভাই বলতেছে যে তুমি গিয়া করো, তুমি ট্যুরিজমের সময় দাও। তখন আরেকটা ম্যানেজার রাখছিল ওর নাম আবুল কাশেম, ও ম্যানেজার ট্যুরিজমে। তো আমাকে বলতো ট্যুরিজমে বসো। ট্যুরিজম বসলে কি লাগবে, আমার মাথা কাজ করতেছে না তখন। তো এইভাবে করতে করতে আমার 1 মাস আমি বাসা শুয়ে রয়েছি। ওই আমার আপার বাসা থাকতাম তখন মোহাম্মদপুরে, আমার আপার বাসা। তখন আমি আপার বাসায় থাকি, তখন আমি ভাইদের কাছে যাই না। ভাইদের কাছে গেলে অনেক কথা শুনতে হয়। তখন আমার আপা একজন আছে, আমার বোন, ও বোনের বাসায় আমি থাকি। তখন আমি শুয়ে রয়েছি রাত্রেবেলা। তখন আমি চিন্তা করলাম কী করা যায়। হঠাৎ করে মনে হইলো যে আমি পাসপোর্টটা দেখাই, কারণ এখানে যেহেতু আমাকে ডিপার্টার সিল আছে, এখানে যেহেতু আমি অনেক এজেন্সিতে গেছি, ওরা বলছে যে এটা ভিসা করা যাবে না। আমি আবার ট্রাই করছিলাম ভিসা করানো যায় কিনা, ওরা বলছে যে আপনাকে ডিপার্ট করে দিছে, ভিসা হবে না, এরকম ওরা বলছে আমাকে। তখন আমার মনে হলো যে আমি পাসপোর্টটা লস দেখাই। আমি কেন জানি আমার মনে হয়েছে যে আমি পাসপোর্টটা লস দেখাই। তখন আমি পাসপোর্টটা লস দেখাই, আবার নতুন পাসপোর্ট বানাই আবার নতুনভাবে আমি আবার ভিসার জন্য, যখনই ভিসার জন্য অ্যাপ্লাই করি, ওই এম্বাসি থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি তো থাইল্যান্ড থেকে রিটার্ন করাইছে, কারণটা কি। যখনই ও ওইটা বললো, তখন আমার মনে হয় যে হয়তো বা ওরা কারণটা জানা না বিধে আমাকে জিজ্ঞাসা করছে, নাইলে জানলে তো এই কোশ্চেনটা করতো না। তখন আমি বললাম আমি তো থাইল্যান্ডে ছিলাম, আমি একটা এজেন্সির মাধ্যমে আমার ভিসা করাইছিলাম। এজেন্সি আসলে আমাকে স্টুডেন্ট ভিসা করাইছিল। তো বেসিক্যালি আমি ওইখানে স্টুডেন্ট যে ভিসা, আমি ওই এজেন্সিটাকে চিনতাম না, সে আমাকে স্টুডেন্ট দিছে, বাট আমার স্টুডেন্ট দরকার ছিল না। তো এখন আমি ট্যুরিস্টে ঘুরতে যেতে চাচ্ছি। তো স্টুডেন্ট ভিসা ছিল, আমি কার্ড দেখাতে পারি না, বিদায় ওরা রিটার্ন করে। আমি সত্যিটাই বলছি ওদেরকে। তখন না দেখলাম ওরা আমাকে ট্যুরিস্ট ভিসাটা দিছে। যখনই ট্যুরিস্ট ভিসাটা দিল, তখন আমি ওই ভিসাটা পাইলাম। তখন আমার ফ্যামিলিকে আমি জিনিসটা যে বলবো যে আমি আবার থাইল্যান্ড যাব, কিভাবে যাব, এই জিনিসটা আমি বলতে পারতেছি না। আমি চিন্তা করতেছি আমার কি করা যায়, আমার তো যাইতে হবে আবার। আমার মনে হয়েছে যে থাইল্যান্ডে যে এত লোকটুক যায়, এত মানুষ যায়, আমার মনে হয়েছে যে থাইল্যান্ডে মনে হয় ট্যুরিজম ব্যবসাটা করা যাবে। আমার এটা মনে হয়েছে তখন আমার ফ্যামিলিকে বললাম যে আমি থাইল্যান্ডে আবার যাব। তখন বলছে যে তোমার থাইল্যান্ডে যাওয়ার দরকার নাই, তুমি ট্যুরিজমে কাজ করো, এখানেই কাজ করো, তুমি থাইল্যান্ডে যাওয়ার দরকারই নাই, যে দেশে তুমি কিছুই করতে পারতেছো না, এতদিন তাই কিছুই করতে পারছো। আমি বলি না, আমি একটা লোকের সাথে কথা হয়েছে, উনি আমাকে নাকি জব দিব ওইখানে, আমাকে বলছে এরকম। আমি বলছি বুঝাই, এখন আচ্ছা ঠিক আছে, উনি যদি তোমাকে টিকিট দিয়ে নিয়ে যায় তুমি যাও, আমরা তোমাকে কিছুই দিব না। তো ওইখানে কাজ করার সময় যেহেতু অনেক ট্যুরিস্ট যাইতো, একটা কোম্পানির নাম হলো বিম ট্যুরিজম, উনি এখন নাই, উনি হয়তো বা কোথায় আছে আমি যাই না। ওই বিম ট্যুরিজম আমার সাথে পরিচয় ছিল। ওনার বিভিন্ন গেস্ট টেস্ট গেলে আমি আবার বিভিন্ন খানা টানা সার্ভিস দিতাম। তখন ওনার কাছে গেলাম, আমি বললাম যে ভাই আপনি যদি আমাকে একটা টিকিট করে দিতেন, আপনার পেশেন্ট জানা, বিভিন্ন লোক জানা, আমি ওদেরকে সার্ভিস দিব, আপনি আস্তে আস্তে করে টাকাটা কাইটা রাখেন। উনি বলছে সমস্যা নাই, তোমাকে টিকিট করে দিব। ওই বিম ট্যুরিজম আমাকে একটা টিকিট করে দেয়।
আর ওইখানে যেহেতু আমাকে ডলার দেখাইতে হবে, তো ওইখানে যারা পেশেন্টরা যারা করে রুগী দেখাইতে যায়, তো ওনারা ধরেন ওই আমার একটা ভালো পরিচয় হয়েছে, ওইখানে এক ভাই আছে, উনি অনেক বড় ব্যবসায়ী। তখন ওনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, উনি ওইখানেই থাকে। তো ওনাকে ফোন দিলেন যে ভাই আমি তো থাইল্যান্ডে আসবো, আমার তো টাকা পয়সা নাই, আপনি কি আমাকে একটু $500 আমাকে দিতে পারবেন? আমি আসছি, আপনাকে দিয়ে দিব। আপনি কবে আসতেছেন? আমি টিকিটটা পাঠাইলাম। ঠিক আছে, আপনি আমার অফিসে যান, আমার ভাই কাছ থেকে $500 নিয়ে আসেন, এয়ারপোর্টে দেখাইতে হবে। তো ওই সময় আমাকে কার্ড দেখাতে পারছি না, আবার ওরা ডলার দেখতে চাইছিল, আমি ডলারটাও দেখাই দেবে। দুইটা ফল্টের কারণে আমাকে রিটার্ন করে দিছে। তখন ওনার ভাইয়ের অফিসে ওই যে পল্টনে গেলাম, যে উনি আমাকে $500 ক্যাশ দিল, আমি এইটা দেখাই আবার থাইল্যান্ডে যাই। এই থাইল্যান্ডে যেই আমি প্রথমে যাইয়া একটা কোম্পানি করি, কোম্পানিটার নাম হলো আপনার ডিসকভার থাইল্যান্ড কোম্পানি লিমিটেড। যেহেতু আমার ভাইয়েরা ডিসকভার বাংলাদেশ করছে, তো ওই মিলে আমি লয়ার বলতেছি কী কোম্পানি করলো? আমি বললাম আমি ট্যুরিজম করবো। কোম্পানির নাম কি? আমি বললাম যে ডিসকভার থাইল্যান্ড কোম্পানি লিমিটেড। ডিসকভার থাইল্যান্ড এই নাম তো তুমি পাবা না, এটা তো ভেরি কমন নাম। আমি পাই না কি না জানি না, আপনি ট্রাই করে দেখেন। পরের দিন বললো যে নামটা অ্যাভেলেবেল আছে। তখন আমি ডিসকভার থাইল্যান্ড কোম্পানি করে আমি কাজ শুরু করি আবার থাইল্যান্ডে। তখন আমি কি করলাম, বাংলাদেশের একটা অ্যাসোসিয়েশন আছে ট্যুরিজমের, নাম হলো তোয়াব, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই তোয়াবের ডাইরেক্টরি থেকে আমি তোয়াবের সব মেম্বারদের ইমেল কালেক্ট করে আমি ইমেল করি সব মেম্বারদেরকে যে আমি একজন বাংলাদেশি, আমার কোম্পানির নাম ডিসকভার থাইল্যান্ড কোম্পানি লিমিটেড, আপনারা যদি চান ট্যুর রিলেটেড কাজ করতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিছু সার্ভিস লিখে দিলাম, আমি সবাইকে ইমেল করলাম। প্রতিদিন আমি তার 3000 মেম্বার আছে, তো প্রতিদিন 100 করে ইমেল, প্রতিদিন 100 করে ইমেল। তো মোটামুটি একটা পরিচিতি আমি পেয়ে গেলাম মার্কেটে। তারা আমাকে ট্যুরিস্ট দিতে থাকলো। তো ট্যুরিস্ট দিতেছে, কাজ করতেছি, ট্যুরিস্ট দিয়ে কাজ করতেছি। এছাড়া আমি 2014 সাল থেকে 2015 সালে একটানা 1 বছর আমি আর দেশে আসি নাই। এই ডিসকভার বাংলাদেশ ডিসকভার থাইল্যান্ড ট্যুরিজম কোম্পানি নিয়ে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ 2014 সাল থেকে আমি মোটামুটি আমার যে ঋণ ছিল আমি সব কাভার করছি। 25 লক্ষ টাকা যে ডিসকভার থাইল্যান্ডে মূলত ট্যুরিস্টরা কি স্বাস্থ্যর জন্য না, তারা আমি যখন কাজ শুরু করতাম তারা আসলে আপনার যেটাকে বলে অ্যামিউজমেন্ট, তারপর ঘোরাঘুরি, এগুলাই বেশি আমি পাইতাম। যেমন কেউ পাতায়া ফুকেট যাবে, কোরাল আইল্যান্ড ট্যুর করবে, বিভিন্ন ওইখানকার ডেস্টিনেশনগুলা কোসামুই, চিয়াংমাই, চিয়াংরাই, বিভিন্ন ডেস্টিনেশনে যাইতো। তো প্রত্যেকটা ডেস্টিনেশনের যে লোকাল এজেন্ট আছে আমি ওদের সাথে যোগাযোগ করে একটা পার্টনারশিপ করেছি যে আমার কাস্টমার আসলে আমি তোমাকে দিব। হ্যাঁ, তখন আমি ট্যুরিজমে আমার কোনো লুক শিখি নাই, আমি নিজে থেকে সব করছি। আমি স্টাডি করছি, এজেন্সির সাথে কাজ করতে করতে শিখছি আমি। তখন ওরা পাঠাইতো যে ইসাক ভাই আমার 5 জন লোক আসবে, ব্যাংককে 2 নাইট থাকবে, পাতায় 2 নাইট থাকবে, কত হবে? তখন আমি ট্রান্সপোর্টের হিসাব করতাম, হোটেলটা হিসাব করতাম, ঘোরাঘুরিকে খাওয়া দাওয়া সব হিসাব করে ধরেন সাপোজ একজনে $100 খরচ। তখন আমি বলতাম যে ভাইয়া $130 লাগবে বা $120 লাগবে। এইভাবে করে করে আমি মোটামুটি ভালোই প্রতি মাসে অ্যাবাউট না হইলেও ধরেন 100-150 আমি ট্যুরিস্ট পাই। তো 100-150 যদি আমি ট্যুরিস্ট পাই, একটা কাস্টমার থেকে যদি আমি $30 পাই, তাহলে এক মাসে কত ডলার ধরেন? 100 হইলে $3000-4000। তো $4000 মানেই ধরেন প্রায় তো ধরেন 80-86 করে তখন ছিল। ভালোই ইনকাম পাইতাম আমি। এছাড়া এই কোম্পানিগুলো আবার বড় বড় গ্রুপ পাঠাইতো, দেখতাম 100 জন 150 জনের, যেমন বার্জার পেইন্ট, বার্জারের মালিক পক্ষ আমাকে চিনে ভালো করে, স্ক্যান সিমেন্ট, তারপর আপনার বসুন্ধরা, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, সবার গ্রুপ আমি করছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কর্পোরেট লেভেলে সবাই আমাকে চিনে, হ্যাঁ, ডিসকভার থাইল্যান্ড কোম্পানিকে। তো যখনই আমি কর্পোরেট মোটামুটি শুরু করলাম, তখন আমার মনে হলো যে আমি কিছু ব্র্যান্ডের কোম্পানির সাথে কাজ করি, তাইলে আমাকে মানুষ ট্রাস্ট করবে বেশি। তখন বাংলাদেশে কয়েকটা বড় বড় কোম্পানি, ধরেন বাংলাদেশে একটা কোম্পানি আছে হলো সাইমন ওভারসিজ, আপনি চিনবেন, যারা ওই আমেরিকার ভিসা সেন্টার ওইখানে সাইমন। তারপর আছে হলো মাউন্টেন ক্লাব, তারা অনেক বড় ট্যুর কোম্পানি। তারপর আছে ডিসকভারি ট্যুরস। এরকম কিছু বড় বড় কোম্পানিকে আমি টার্গেট করলাম। তো টার্গেট করার পরে আমি প্রথমে ট্রাই করলাম যে আমি সাইমন ওভারসিজকে ধরি, কারণ সাইমন নিজস্ব সেন্টার গুলশানে।
তো সাইমনে যোগাযোগ করতে যেয়ে ডাইরেক্টরিতে তো আমি তখন একটু খবর নিলাম সাইমনে ওইখানে এখনও আছে মাহবুব ভাই। তো মাহবুব ভাইকে আমি কানেক্ট করলাম, মাহবুব ভাইকে আমি ফোন দিলাম। তো মাহবুব ভাই আবার আমি যে পর্যটনে কোর্স করেছি উনি আবার পর্যটনে কোর্স করছে। সো আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা জানি কে কোন ওইখান থেকে আমি মাহবুব ভাইকে পাই। তো আমি বললাম যে মাহবুব ভাই আমি পর্যটনের স্টুডেন্ট, আপনিও তো দেখলাম পর্যটনের ব্যাচের। হ্যাঁ ভাই পর্যটনের ব্যাচের। তো আমি তো থাইল্যান্ডে আছি, আপনি যদি আপনাদের কোম্পানিতে যদি আমি একটু কিছু কাজ দিতেন। তো উনি আমাকে বললো দেখেন আমরা তো থাইল্যান্ডের আপনার একটা বড় কোম্পানিতে কাজ করি আমরা, তো আপনি তো এখন নতুন, এখন ম্যাডাম কাজ করবে কিনা আপনার সাথে, ঠিক আছে ম্যাডাম থাইল্যান্ডের সামনের সপ্তাহে যাচ্ছে, আপনি একটু ম্যাডামের সাথে কথা বললেন। আমি বললাম কোন হোটেলে উঠবে? কোনো সমস্যা নাই, আমি ম্যাডামকে আপনার কন্ট্যাক্ট দিয়ে দেবো, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যতই ম্যাডাম আমাকে ফোন দিছে যে সাহেব আমাকে মাহবুব আপনার নাম্বারটা দিছে, আপনি আমার সাথে কখন দেখা করতে পারবেন? আমি বললাম আপনি যখন চান। কয় আপনি মাগরিবের আগে আসেন। তখন আমি আসলে থাইল্যান্ডে একমাত্র আমি সাইকেল চালাই, এখানে সেখানে যাই। আমি কি করছি সাইকেলটা নিয়ে গেছি ওনার হোটেলের সামনে। তো হোটেলের সামনে যে আমি ফোন দিলাম যে ম্যাডাম আমি তো আপনার হোটেলে আসি, আপনি কোথায়? আমি তো হোটেলের সামনে। আমিও তো হোটেলের সামনে। তো উনি দেখা আমার পিছনে দাঁড়াইছিল। তো কই আপনি সামনে? আমাকে তাকাইছে, আমি ওনার দিকে তাকাইছি। তো আমার এক হাতে সাইকেলটা, উনি আমার দিকে তাকায় আর আমার সাইকেলের দিকে তাকায়। হ্যাঁ, তো সাইকেলটা তো চালাতে একটু হয়েছে না, সাইকেলের দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে আসেন, আমি লবিতে আসেন। তো আমি সাইকেলটা এক সাইডে রাখি আর লবিতে গেলাম। যাই আপনি কী কাজ করেন? তা আমি বললাম যে ম্যাডাম আমি তো এই যে ট্যুর করে আমি কিছু কোম্পানির রেফারেন্স দিলাম, ওরার সাথে কিছু কাজ করি। তো আমি চাচ্ছি, আমরা তো এই একটা কোম্পানির নাম বললো, ওটা অনেক বড় কোম্পানি থাইল্যান্ডের, তো ওইটা ওদের আমাদের সাথে কাজ করে, তখন আপনি কি সাপোর্ট দিতে পারবেন? ওরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয়। আমি বললাম যে ম্যাডাম আমার ওদের মতো তো এত বড় আমার নাই, আপনি আমাকে প্রথমে কিছু ছোটো কাজ দেন, আমি বড় কাজ আমার দরকার না। আপনার কিছু ফ্যামিলি আছে, 2 জন 3 জন 4 জন আছে, এগুলো আমাকে দেন। আমি বড় 100 জন 200 জন 500 জনের গ্রুপ, এটা আস্তে আস্তে আপনি বুঝবেন আমি কখন পারবো, একটু সাপোর্ট দিন আমাকে। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে করো, তুমি মাহবুবের সাথে যোগাযোগ রাখো আর আমি মাহবুবকে বলে দিব। হয়তোবা উনি আয়সা বলছে যে তাকে কিছু ছোটো কাজ দাও, ওই মাহবুব আমাকে কিছু ছোটো 5 জন 6 জনের গ্রুপ দেয়। দিয়ে ওরা যখন আমি সার্ভিস দিয়ে ওরা ভালো ফিডব্যাক দেয়, কাস্টমার বলে যে না উনি ভালো সার্ভিস দিচ্ছে। আস্তে আস্তে এখন বর্তমানে আমি সাইমনের 100% কাজ করি। একমাত্র তারাই আপনার বাংলাদেশ সবচেয়ে বড় কর্পোরেট গ্রুপগুলো করে, 500 জন 600 জন 1000 জন, এবং তাদের মাধ্যমে বাংলাদেশে কর্পোরেট ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কাজ আমি করছি। যখনই আমার সাথে সাইমন কাজ শুরু করে দিল, তখন আমাদের সাথে আরও বড় কোম্পানিগুলো আমার সাথে আসে। সেই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে কর্পোরেট গ্রুপ থাইল্যান্ডে আমি করি সবচেয়ে বেশি। মানে কর্পোরেট তাদের যে রিট্রিট প্রোগ্রাম করে, তারা ইনসেন্টিভ ট্রিপ করে যেগুলা, ওইখানে যে পারফরমেন্স ইনসেন্টিভ ট্রিপটাই বেশি হয়। তারপর কিছু কোম্পানি তাদের অ্যানুয়াল এজিএমগুলো করে, তো ওইগুলাই একমাত্র আমি থাইল্যান্ডে সবচেয়ে বেশি আমি করি এই কর্পোরেট ট্রিপগুলা। তারপরে আমি ওই যে বললাম প্রথমে যে ওই রেস্টুরেন্টে কাজ করার সময় বামুনঘাট হসপিটাল, তখন 2016 সাল। তখন আমার মনে হইলো যে আমার মোটামুটি একটা রিনাউন্ড হয়েছে, আমি এখন একটা কিছু বামুনঘাটে যাইতে পারি। তখন আমি বামুনঘাটে এজেন্টশিপ নেওয়ার জন্য আমি অনেকবার গেছি বামুনঘাটে, কিন্তু এখানে যারা বাংলাদেশি এন্টারপ্রেটার আছে ওরা বলতেছে যে বামুনঘাট কোনো এজেন্ট দেয় না। আমি কোনো ওয়ে পাইতেছি না যে ওদের টপ লেভেলে কথা বলার জন্য, আমি কোনো ওয়ে পাইতেছিলাম না। তখন আপনার একটা লোক, ও স্পেনের একটা ছেলে, সে ওর সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, স্পেনের যে ছেলেটা। তো তার সাথে একবার কথা বলতেছি, আমি মোটামুটি এক্সারসাইজে যাই, তখন একটু ফিটনেস নিয়ে আমি কাজ করি। ওই ছেলেটার সাথে আমি একদিন কথা বলতেছিলাম যে বামুনঘাটের কোনো টপ লেভেলের লোক তুমি তো এখানে ট্রেনিং করাও, কেউ এখানে তারা ট্রেনিং করে কিনা হেলথে? সে বললো হ্যাঁ বামুনঘাটে একজন ডাইরেক্টর আছে, তাকে আমি ট্রেনিং করাই, ও বামুনঘাটে মার্কেটিং ডাইরেক্টর। তখন আমি তাকে বললাম তুমি তাকে বলো না যে আমি তার সাথে একটা মিটিং করা যাবে কিনা? নো প্রবলেম, আমি করাই দেবো তোমাকে। পরের দিনই সে আমাকে ফোন দিল, আমি ওর সাথে কথা বলছি
তোমার ব্যাপারে তো ও বলতেছে তুমি কী ব্যাপারে কথা বলবা। তা আমি বললাম আমি বামুনঘাটে এজেন্ট হতে চাই, আমি বামুনঘাটকে অনেক পেশেন্ট দিতে পারবো। তো ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জানাবো এটা। তো সে জানানো বলছে যে ওই ছেলেটাকে বলো সে কীভাবে আমাদেরকে পেশেন্ট দিবে, আমাকে একটা মার্কেটিং প্ল্যান দিতে বলো তাকে। তো আমি তাকে বললাম একটা কাজ করো, ওকে বলো যে আমি মার্কেটিং প্ল্যানটা তাকে ইমেলে দিব না, ওনাকে বলো আমি সরাসরি ওনার সাথে বসে আমি মার্কেটিং প্ল্যান বলতে চাই। কারণটা হলো আমি ভাবছি একটা প্ল্যান দিয়ে দিলে সে দেখে ফেললে সে এটা কপি করতে পারে, আমার এটা মনে হয়েছে। আমি মনে করি সে যে আমার সাথে সরাসরি দেখা করে কথা বলে আমার কথাটা শুনলো, আমার কনফিডেন্স সে বুঝতে পারলো, এই জন্য আমার এটা মনে হইলো। আমি তাই না আমি ইমেলই দিব না। তখন বললো যে ঠিক আছে আমি তাকে জানাই। তখন সে 1 সপ্তাহ পরে আমাকে সময় দিছে। এই 1 সপ্তাহ মাঝে আমি সুন্দর একটা মার্কেটিং প্ল্যান আমি তৈরি করলাম। তৈরি করার পরে একটা 5 স্টার হোটেলে সে আমাকে ইনভাইট করলে, রেস্টুরেন্টে আমি গেলাম, তার সাথে আমার পুরো মার্কেটিং প্ল্যানটা তার সাথে বললাম। তখন সে মোটামুটি একটা পজিটিভ আমার সিঙ্গেল দিল, যে বলল যে আমি তাইলে তোমার বাংলাদেশ অফিস ভিজিট করব। এই যে কথাটা বললো আমি আরেকটা ইয়েতে পড়ে গেলাম গাছে, সে বাংলাদেশে আসে, সে আমার ছোট একটা ডিসকভারি অফিস আছে তখনও, ছোট একটা অফিস, সে যদি আয়সা দেখে আমাকে তো সে পছন্দ করবে না। আমি আসলে চিন্তায় পড়ে গেলাম। সে বলল যে আমি সামনে মাসেই যাব বাংলাদেশে, এই কথা আমাকে বলে দিল। তো ইন দ্য মিন টাইম আমি বামুনঘাটের পরেই আমি আরেকটা কোম্পানির আমি জিএসএসি হই, আমি জেনারেল সেলস অ্যান্ড মার্কেটিং। সেটা হলো থাইল্যান্ড এলিট। থাইল্যান্ড এলিট হলো থাইল্যান্ড গভর্নমেন্টের একটা প্রোগ্রাম। ওরা সারা পৃথিবীতে যারা আপনার ওয়েলদি ট্যুরিস্ট আছে, যাদের অনেক টাকা পয়সা, যারা অনেক বড় বড় শিল্পপতি, ওদেরকে ওরা একটা এলিট ভিসা দেয়। এটার 20 বছরের ভিসার দাম হলো আপনার 10 লাখ বাট, বাংলা টাকায় বর্তমানে 35 লক্ষ টাকা। এইটা থাই গভর্নমেন্টের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমি যখনই থাইল্যান্ডে আমি কাজ করি ট্যুরিস্টদেরকে, অনেক ট্যুরিস্ট পাইছি, দেখলাম যে ওরা 20 বছরের ভিসা নেয়। তো ইন দ্য মিন টাইম আমার কাছে একটা কোয়েরি আসছে, আমি যেহেতু ট্যুরিস্ট নিয়ে কাজ করি, আমার সাথে একটা কোয়েরি আসছে যে ভাইয়া তুমি কি এলিট ভিসা করে দিতে পারবা, আমাকে কোয়েরিটা করছে একজনে। তো আমি বললাম আমি আসলে জীবনে যত কোশ্চেন আছে আমি নো বলি না, আমি বলি হ্যাঁ আমি পারবো। কেন? আমি সময় নিয়ে রিসার্চ করি, ফাইন্ড আউট করি, যদি পেয়ে যাই এটা পাও, এই তখন আমি এটা কনফিডেন্ট থাকি। সবসময় আমি কখনো না বলি না, আমি বলি যে ভাইয়া পারবো, একটু আমাকে কোয়েরিটা কি কাগজপত্র লাগবে যদি আমাকে বলতেন। তখন আমাকে বললাম যে ঠিক আছে আমি দেখতেছি, আপনাকে আমি কালকেই সব জানাই দিব। থাইল্যান্ড এলিট লেখে সার্চ দিলাম, থাইল্যান্ড এলিটের কোম্পানি পাইলাম। আমি পরের দিন সকালবেলা আমি ওই এলিটের অফিসে চলে গেছি। ওই এলিটের সাথে কথা বললাম যে আমি ডিসকভার থাইল্যান্ড, আমার একটা কোম্পানি আছে, আমার একটা কাস্টমার আছে, আমি তোমাকে যদি দেই আমার কোনো বেনিফিট আছে? তো সে বললো অবশ্যই আছে, তুমি যদি দাও তুমি 5% কমিশন পাবা। আমি তো কোম্পানি, আমাদের 2টা এজেন্টের, একটা হলো ইন্ডিভিজুয়াল এজেন্ট আর একটা হলো কর্পোরেট এজেন্ট। তো তুমি যদি কর্পোরেট এজেন্ট হইতে চাও, তোমার কোম্পানির 3 মিলিয়ন বাত হইতে হবে তোমার কোম্পানির অথরাইজ ক্যাপিটাল। তখন আমার কোম্পানি ক্যাপিটাল 2 মিলিয়ন বাত। তখন আমার মনে হলো যে তাহলে কোম্পানি ক্যাপিটাল 1 মিলিয়ন বাড়াইয়া আমাকে ওইটা করে ভালো। আর যেহেতু হাতে সময় নাই আমার, আমি বলছি এখন তুমি আমাকে ইন্ডিভিজুয়াল করাও, যেহেতু কাস্টমারটা অলরেডি রেডি। সব ইনফরমেশন নিয়ে আমি কাস্টমারকে ডেলিভারি করলাম, আমাকে তারা ইন্ডিভিজুয়াল এজেন্ট বানাই দিল। ওই 10 মিলিয়ন বাদ দিয়ে 20 বছর বিষয় কাস্টমারটা করে আমি প্রথম কমিশন 50,000 বাদ পাই। তখন আমার মনে হলো একটা হিউজ একটা এই বিষয়টা তো ইন্টারেস্টিং, কারণ আমি এই যে 100 বাদ 200 বাদ করে কাস্টমারকে কালেক্ট করে আমি একসাথে 50,000 বাদ পাইলাম। 50,000 বাদ তো মনে করেন প্রায় 1,75,000 টাকা। আমার এই যে বিষয়টা আমার ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। তখন আমার মনে হলো যে আমি তাহলে আমার কোম্পানি ক্যাপিটালটা 3 মিলিয়ন বাড়ে, কারণ ওরা বলছে যে যদি ইন্ডিভিজুয়াল 5% আর যার কর্পোরেট হবে এরা 10%, বাট ওদের একটা টার্গেট আছে, ওরা যদি বছরে 40-60টা করতে পারে ওরা 15% পর্যন্ত পাইতে পারে। তখন আমার মনে হলো তাহলে আমি কর্পোরেটে চলে যাই। তখন আমি কোম্পানি ক্যাপিটাল আরও বানাইলাম 1 মিলিয়ন বাদ। বাড়ানোর পরে এরপরে আমি কাগজপত্র সব রেডি করে আমি মোটামুটি 3 মাস পরে আবার তাদেরকে কর্পোরেটের জন্য আমি অ্যাপ্লাই করলাম। ওখানে আমি তখন তাদের কর্পোরেট মেম্বার হইলাম।
তখন আমি দেখলাম যে আমি এলিটটা আমি কিছু ফেসবুকে পোস্ট করি, কিছু বড় লোক যেহেতু বামুনঘাটে আসে এখানে যাই আমি বলি যে 20 বছর ভিসা লাগলে তখন অনেক বাঙালি আমাকে অনেক টিজ করে যে তুমি এই ফাউল প্রজেক্ট নিয়ে সময় কাটাইতেছ, এই 20 বছরের ভিসা থাইল্যান্ডে কে নিবে তোমার কাছ থেকে, আমাকে এটা ওরা বলতেছে। আমার কেন যেন মনে হলো জিনিসটা কাস্টমার আছে, তখন সবাই বলে থাইল্যান্ড এলিট ভিসা। তো ওই কোম্পানিটার হলো thailandelite.com, ওদের যে ওয়েবসাইটটা thailandelite.com। তখন আমার মনে হলো যে আমি এটা ইন্টারনেটে আমি সারা পৃথিবীতে মার্কেটিং করি না কেন, তখন আমি ডোমেনটা কিনলাম thailandelitevisa.com। তো যেহেতু সবাই থাইল্যান্ড এলিট ভিসা বলে, থাইল্যান্ড এলিট কি বলে না, থাইল্যান্ড এলিট ভিসা বলে। তো আমার মনে হলো থাইল্যান্ড এলিট ভিসা এই ডোমেনটা খুবই একটা রিনাউন্ড ডোমেন হবে। আমি আলহামদুলিল্লাহ ওই নামটি আমি ডাইরেক্ট পাই thailandelitevisa.com। এরপরে আমি চিন্তা করলাম যেহেতু .com হয়, .net হয়তো আমার কম্পিটিটররা আরেকটা বানায় মার্কেটিং করতে পারে, তখন আমি .net thailandelitevisa.net ওই দুইটা ডোমেন আমি কিনে আমি বাংলাদেশের একটা কোম্পানিকে বলি আমাকে একটা ওই থাইল্যান্ড এলিটের যে মেইন পেজ আছে হুবহু বোর্ডের মতো আমাকে একটা বানাই দাও। তখন আমি 20,000 টাকা দেই এবং আমি ওয়েবসাইট বানাই। ওরা বললো যে ভাইয়া ওয়েবসাইট বানালে হবে না, এটাতে ডিজিটাল মার্কেটিং করাতে হবে। আমি তাহলে কী করতে হবে? এসইউ করাইতে হবে। এসইউতে আবার কত টাকা? মাসে 10,000 টাকা লাগবে। আমি সমস্যা নাই ভাই, মাসে 10,000 টাকা আমি দিব, তোমরা ভালো করে কিন্তু এসইউ করাইও। ঠিক আছে ভাই, আমরা গুগল ম্যাপে আইনে দিব প্লাস এসইউ করে আপনাকে গুগলে ফ্রন্ট পেজ আনাই দিব। আমি থাইল্যান্ড এলিট শুরু করি এবং অনলাইনে আমি মোটামুটি ধরেন 1 মাস পরে থাকে কিছু কল আসে আমার কাছে, ইউএসএ থেকে, ইউরোপ থেকে, ডেনমার্ক থেকে, ইটালি থেকে কিছু কল আসে আমার কাছে। তাহলে বুঝলাম ওরা ভালোই কাজ করতেছে। এবং মোটামুটি আমি 2016 লাস্টের দিক দিয়ে আমি হইয়া যান 17 সালে আসা আমি ধরেন এবারে মাসে 2-3টা পাই এই অনলাইন থেকে, এবং বছরে আমি অ্যাবাউট ধরেন 10-12টা পাই। 2019 সালের দিকে আইসা আস্তে আস্তে এলিটটাও গ্রো করতেছে, এদিক দিয়ে আমার ডিসকভার থাইল্যান্ডও আছে। 2017 সালে আইসা আমার মনে হইল যে বামুনঘাটের পেশেন্ট আসে না, মনে হয় আরও অনেক হসপিটালে আমি দেখলাম, ব্যাংকক হসপিটালে যায়, সামিতি বেস হসপিটালে যায়, পায়েথে 1-এ যায়, পায়েথে 2-তে যায়, পাউলুতে যায়। আমি দেখলাম যে অনেক হসপিটালেই রুগীরা যায়। আমার এটা মনে হইল, আমি বললাম কেন আমি শুধু বামুনঘাট নিয়ে কাজ করি। তখন আমার ভাই এটা বামুনঘাট মার্কেটিং করে। বামুনঘাটটা কীভাবে নিলাম, এটা একটা বিশাল ইন্টারেস্টিং বিষয় বামুনঘাট হসপিটালটা। কারণ আমি চিন্তা যদি বামুনঘাট আমার সাথে চলে আসে আমার আর কোনো দিকে তাকাইতে হবে না, এই রুগী সব বামুনঘাটেই যায়। এই বামুনঘাট সে আমার অফিসে আসবে ভিজিট করতে, তো আমার মাথা খুব টেনশন কীভাবে আমি বামুনঘাটকে নিব। তখন আমার এক এলিট মেম্বার, উনি বাংলাদেশের, ওনার নামটা আমি বলবো না এখানে, কারণ উনি বাংলাদেশের একজন অনেক বড় শিল্পপতি। তো আমি স্যারকে সবসময়, স্যার যেহেতু আমার মেম্বার, এলিট মেম্বার, উনাকে এয়ারপোর্ট থেকে আমি পিক আপ করি, আমি গাড়ি ড্রাইভ করি নিজে, যেহেতু আমি কাস্টমার নিয়ে আগে যাইতাম, এখন ড্রাইভ করি না, এখন তো আমার লোক আছে। তো আমি ড্রাইভ করি, স্যার আমার পাশে বসে থাকে এবং স্যার খুবই ভালো মানুষ। আমি স্যারকে ইন দ্য মিন টাইম স্যার থাইল্যান্ডে গেছে, ইন দ্য মিন টাইম যখনই স্যার থাইল্যান্ডে গেল আমি তখন গাড়ি ড্রাইভ করতেছি আর স্যারকে বলতেছি যে স্যার কিন্তু ট্রিটমেন্টের জন্য বামুনঘাটে যায়। আমি বললাম যে স্যার আপনি যে বামুনঘাটে ট্রিটমেন্ট করেন কীরকম খরচ করেন? স্যার বললাম প্রতিবার আসলেই স্যার 2-3 লাখ বাদ চলে যায়। আমি বললাম স্যার আমি যদি বামুনঘাটে এজেন্ট হই, এই যে আপনি 3 লাখ বাদ খরচ করলেন স্যার, আমি 30,000 বাদ কমিশন পাবো। কী বলো বামুনঘাট কমিশন দেয়? আমি কই জি স্যার, বামুনঘাটের সাথে আমার কথা হয়েছে, ওরা বলছে যে যদি আমরা এজেন্সি দিব, ওরা ঢাকাতে ভিজিট করবে। তো স্যার আমার তো ঢাকা অফিস নাই, স্যার আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। কী ধরনের হেল্প করবো বলো? আমি বললাম যে স্যার আপনি বামুনঘাটের এজেন্টটা স্যার আপনি নেন, আপনার যেহেতু বড় কোম্পানি, আপনি একটা উইং রাখলেন, আমি থাইল্যান্ডে আপনার এই পেশেন্টগুলোকে সার্ভিস দিলাম, ঠিক আছে আপনি কোম্পানি 50%, আমি 50% পাইলাম, তাহলে এটা আমার জন্য স্যার সুবিধা হয়। কোনো সমস্যা নাই, বামুনঘাটকে তাহলে আমি নিজে নিব, তুমি বামুনঘাটকে আমার অফিসে পাঠিয়ে দিবা। এই স্যারের একটা রেসপন্স আমি পেয়ে গেলাম।
তখনই আমি যোগাযোগ করলাম যে তুমি কবে যাবা। তখন সে একটা ডেট দিল যে আমি এই ডেটে যাব। তো আমি স্যারকে বলে দিলাম, স্যার বললো ঠিক আছে, আমি সব অ্যারেঞ্জমেন্ট লাগবো। তখন ওরা নামলো এয়ারপোর্টে। স্যারে মোটামুটি বড় শিল্পপতি। স্যার কী হলো, ওদেরকে ভালোভাবে একটা গ্রিটিংস দিল। স্যারে খাওয়াইলো, আপনার লিমেরিডিয়ানে রাখলো, রাইখা টাইখা তার স্যারের পজিশন থেকে হেরা ইমপ্রেসড হয়ে গেছে গা। যাই আমাকে ফোন দিল যে আমরা তোমাদের সাথে এগ্রিমেন্ট করব। আলহামদুলিল্লাহ কইলাম, আল্লাহকে শুক্রিয়া। ওরা তখন আমি স্যারকে বললাম যে স্যার সব ঠিক আছে, ওরা ইয়ে করবে, কোনো সমস্যা নাই ইসাক। স্যারের একজন পিএ ছিল, তো বললো যে তুমি যদি আমাকে কখনো না পাও, আমি তো বিভিন্ন দেশে দেশে থাকি, আমার পিএসের সাথে সবসময় যোগাযোগ করবা, কোনো সমস্যা নাই, আমার পিএস সব ইমেল টিমেল এভরিথিং করবে। তো বামুঘাট কী করলো, একটা ড্রাফট এগ্রিমেন্ট পাঠাইলো স্যারকে। তো ড্রাফট এগ্রিমেন্ট যখন পাঠাইলো তখন ওই স্যার ড্রাফট এগ্রিমেন্টটা পড়ার পরে স্যার আমাকে আবার ফোন দিল, জি ইসাক সাহেব, আমি তাদেরকে অনেক ভালোভাবে গ্রিটিংস করলাম এবং ওদেরকে বললাম যে আমি সারা বাংলাদেশ বেবি মার্কেটিং করব, কিন্তু ড্রাফট এগ্রিমেন্টে এখানে লেখা আছে যে আমি যেই পেশেন্ট দিব ওই পেশেন্টের উপরেই ওরা কমিশন দিবে, কিন্তু আমি যে সারা বাংলাদেশ বেবি মার্কেটিং করব, অনেকে তো আমার মার্কেটিং দেখে চলে যাবে, আমি তো ওইটার কমিশন পাবো না, তাইলে আমি এটা কেন করব? স্যার এই কথাটা বলল। তুমি তাদেরকে বলো যে ওরা আমাকে সারা বাংলাদেশ থেকে যত পেশেন্ট যায় আমাকে এক্সক্লুসিভ দিতে হবে, এক্সক্লুসিভ এজেন্ট। আমি যে কোনো পেশেন্ট আমার মাধ্যমে না গেলেও আমার মার্কেটিংয়ের মাধ্যমে যাবে, তাইলে আমাকে এক্সক্লুসিভ আমাকে দিতে হবে, তাইলে আমি বামুঘাট নিয়ে কাজ করব, নাইলে এটা কাজ করার কোনো মানে হয় না। কিন্তু আমি এটা আমি জানি যে বামুঘাট এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ বামুঘাট অলরেডি 20 বছর ধরে যে মার্কেট তৈরি করছে তাদের নিজস্ব অফিস দিয়ে, তারা তো তাদের পেশেন্টগুলো আমাদেরকে দিবে না, এটা তো আমি ভালো করেই জানি। তো স্যার আমাকে স্টেট করে বললো আমি এইভাবে হইলে আমি কাজ করব না, তুমি বাদ দাও। আর ওনারা শিল্পপতি, আমি তো ওনার কথাতে ইয়ে করতে পারি না। আমি আসলে খুব কষ্ট পেয়ে গেলাম যে এটা এখন কী করা যায়। স্যার ডাইরেক্ট কইছে আর এইগুলা আমি কাজ করব না। তখন বামুঘাটের ডাইরেক্টর স্যারকে ফোন দেয়, স্যার ফোন আর তুলে না ওই এরপরে হঠাৎ করে আমি ফোন তুলে যে উনি যাতে আমাকে ফোন না দেয় সাক, আমি এটা করব না। তখন আমি বামুঘাটের ডাইরেক্টরকে ফোন দিলাম যে আমি স্যারের সাথে আমার কথা হয়েছে। তখন আমি জিনিসটা একটু অন্যভাবে বুঝাইলাম তাকে যে দেখো স্যার অনেক বড় কোম্পানি, স্যার খুবই ব্যস্ত থাকে, তুমি স্যারকে এত ফোন দিও না, তুমি সরাসরি আমার সাথে যোগাযোগ করবা, আর স্যার বিভিন্ন দেশে থাকে, একটা কাজ করো, বাংলাদেশের কোম্পানির সাথে তুমি ডাইরেক্ট এগ্রিমেন্ট করার দরকার নাই, তুমি আমার সাথে এগ্রিমেন্ট করো, আমি বাংলাদেশের কোম্পানির সাথে এগ্রিমেন্ট করব, জিনিসটা তাহলে ইজি হবে আমাদের জন্য। তখন সে বললো ঠিক এটা তো আরও ভালো হয়, তাহলে আমি তোমার সাথে সব নেগোসিয়েট করলাম, তুমি বাংলাদেশ হ্যান্ডেল করবে। তখন সে আমার এক কথাতে রাজি হয়ে গেল গা। তখন সে আমার ডিসকভার থাইল্যান্ডের সাথে এগ্রিমেন্টটা করে। ইন দ্য মিনটাইম যখন ডিসকভার থাইল্যান্ডের সাথে এগ্রিমেন্ট করে ফেললো, তখন আমি স্যারকে বললাম যে স্যার আপনি যদি করবেন না, আমি তো কোনো পেশেন্ট দেই, সমস্যা নয় তুমি করো, নো প্রবলেম, আমার থেকে তুমি করো। তারা কিন্তু ওই যে অফিস দেখে একটা যে হইলো, তার তখন এটা বার্গেনে গেল না, তো আমাকে তারা ইজিলি অ্যাকসেপ্ট করলো। এবং আমার মনে হলো আমাকে তো পেশেন্ট দিতে হবে, আমি কিভাবে দিব। তখন আমি ডিসকভার বাংলাদেশের সাথে একটা এগ্রিমেন্ট করি, এবং আমার ভাই যেহেতু আমাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস আছে, এর জন্য ভাইয়ের একটা ভালো রুগীদের সাথে একটা ভালো নেটওয়ার্ক আছে। তখন ভাইকে বললাম যে ভাই একটা কাজ করে আপনি একটু মার্কেটিং করেন, আর অনলাইনে বেশি প্রচুর পেশেন্ট পাওয়া যায়। তখন উনি discoverims.com না ডিসকভার ইন্টারন্যাশনাল সার্ভিস নামে একটা ওয়েবসাইট বানায়। ও ওয়েবসাইটটা আমরা গুগলে মার্কেটিং করি, তখন আমরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাই। তখন ওরাও পেশেন্ট পায়, আমরাও পেশেন্ট দিই। ইন দ্য মিনটাইম হ্যাঁ, তো গত বছরে আমরা সারা পৃথিবীর মাঝে আমরা প্রাইস পাই। আমরা এভারেজে মাসে প্রায় 200+ পেশেন্ট দিই, আর ম্যাক্সিমাম আমাদের আইপিডি পেশেন্ট। এবং আলহামদুলিল্লাহ আপনার একমাত্র বামুঘাট থেকে আমাদের রেভিনিউ আসে প্রায় আপনার $30,000 থেকে $50,000 মাসে বামুঘাট থেকে, এবং রেভিনিউটা আমরা রেমিটেন্স আকারে সরকার আমাদের অ্যাকাউন্টে আসে, এবং সরকার কিন্তু 10% আমাদের যে রেভিনিউ সার্ভিস চার্জ হিসেবে ট্যাক্স হিসেবে সরকার কিন্তু কাইটা নেয়, এবং পুরা টাকাটা আমরা রেমিটেন্স আনি। এই হলো বামুঘাটের হিস্ট্রিটা। এবং আমার মনে হলো যে যেহেতু বামুঘাট
পেশেন্টটা বামুনঘাটের জন্য অন্য হসপিটালেও যায়, তখন আমি thaimedics.com নামে একটা পেজ, ওয়েবসাইট প্লাস পেজ করি, thaimedics.com। এই থাইমেডিক্সে তখন আমি বামুনঘাটকে বললাম যে তুমি তো শুধু বাংলাদেশে কাজ করো, আমি তোমার হসপিটালটাকে সারা পৃথিবীব্যাপী আমি মার্কেটিং করতে চাই। কীভাবে করবা? তখন আমি তাকে আমার মার্কেটিং প্ল্যানটা বুঝাইলাম যে থাইমেডিক্স তোমার হয়ে সারা বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং করবে। তখন আমি আবার থাইমেডিক্সের সাথে বামুনঘাটকে এগ্রিমেন্ট করাই। ব্যাংকক হসপিটাল তাদের নিজস্ব অফিস আছে যদিও, তখন ব্যাংকক হসপিটালকে আমি প্রপোজালটা দিই, ওরা খুব রাজি হয়। ব্যাংকক হসপিটাল পাতায়া, এটা অনেক বড়, এটাও ওরা রাজি হয়। মোটামুটি 10টা ইন্টারন্যাশনাল বড় বড় হসপিটালকে আমি রাজি করাই। এই 10টা হসপিটাল এখন আমার সাথে thaimedics.com এর আন্ডারে। আমি সারা পৃথিবী থেকে আমি পেশেন্ট আনি, মায়ানমার থেকে আনি, ইথিওপিয়া থেকে আনি, মিডল ইস্ট থেকে আনি। আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে এখন আমার থাইমেডিক্সের ব্যানারে আমার প্রচুর পেশেন্ট আসে। তাছাড়া আমার থাইল্যান্ড এলিট যেই আমার কোম্পানিটা, করোনার সময় যখন সারা পৃথিবী বন্ধ, তখন থাইল্যান্ড এলিট মেম্বারদের জন্য থাইল্যান্ড খোলা ছিল। তখন ওই থাইল্যান্ড এলিট মেম্বার হওয়ার জন্য সারা পৃথিবী থেকে হুমড়ি খেয়ে পড়ে। একটা 20 বছর ভিসা করাইতে আপনার 1 মিলিয়ন বাদ যায়। তখন করোনার সময় 2021 সাল 2020 তো করোনা শুরু হয় মার্চ থেকে, তো 20-এর লাস্টে যে আপনি একটু প্রেশার পড়ে এলিটের উপরে, কারণ 2020 সালের মে মাসে থাইল্যান্ড নর্মাল ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেয়। তখন যখন ট্যুরিস্টটা আসতে পারে না, তখন এলিটটা খোলা ছিল। ওই এলিট যখন খোলা, তখন বড় লোকরা তো যাইতেই হবে তাদের ট্রিটমেন্ট এটার জন্য। তখন এই এলিটের উপরে একটা বিশাল প্রেশার পড়ে, তখন অনলাইনে আমারটা হাই র্যাঙ্কিং হয়ে যায় থাইল্যান্ড এলিট ভিসাটা। তখন প্রতি মাসে আমি 30টা 40টা ভিসা করি এক মাসে। তাহলে ধরেন আমি তখন তাদের ভালো 15% যেটা হাইয়েস্ট যেটা ওইটার মেম্বার আমি তখন আমি অ্যাভারেজে প্রতি মাসে প্রায় ধরেন তাদেরকে 40 মিলিয়ন বাদ তাদেরকে আমি দিতাম করোনার সময়। করোনার সময় 2021 সাল 2020-এর লাস্টে থেকে 2021 সালটাই এক বছরে আমি অ্যাবাউট 5 কোটি টাকা টার্ন ওভার করাই, মানে বেনিফিট আমি প্রফিট করি। তো এখন বর্তমানে এলিটের এজেন্টের মাঝে আমি একজন টপ মেম্বার ওদের। এবং ওরা কি করে, আপনার এলিটে র্যাঙ্কিং করে। ওদের সারা পৃথিবীতে এজেন্ট আছে, কিন্তু ওরা টার্গেট দেয়। যদি আপনি টার্গেট ফিল আপ না করতে পারেন, আপনার এজেন্সি বাতিল করে দেয়। তো 2016 সালে ওদের এজেন্ট নেই, এবং এখন পর্যন্ত আমি টার্গেট ফিল আপ করে টিকে আসি। যখন আমি প্রথম ঢুকি বাংলাদেশে 3 জন এজেন্ট ছিল, ইন্ডিয়াতে ছিল, পাকিস্তানে ছিল। এখন পুরো এরিয়াতে কোনো এজেন্ট নাই, একমাত্র আমি বাংলাদেশ হিসেবে আমি পুরোই এইটার এজেন্ট এলিটের। বাংলাদেশ থেকে কেউ ফোন দিলে, ইন্ডিয়া থেকে কেউ ফোন দিলে, বিভিন্ন দেশ থেকে ফোন দিলে এরা আমাকে রেফার করে দেয়। এবং ইউএসএ, এই যে মনে করেন যে সেই আপনার আব্বা মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, 600 টাকা বেতন পাইতেন, সেইখান থেকে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেট্রিক পরীক্ষার এই অবস্থা, তারপরে 2012 সালে আপনার 35 লক্ষ টাকা আপনার ঋণ, সেখান থেকে 2013 সালে আপনি মাফিয়ার খপ্পরে, তারপরে সেখান থেকে সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত চাকরি, দাদি মারা গেল। তো তারপরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে, দাদি মারা গেছে, আমার মাও মারা গেছে 2020, আব্বা মারা গেছে 2016 সালে, আম্মা মারা গেছে 2020 সালে। আমার মাকে আমি থাইল্যান্ডে নিয়েছি 3-4 বার ট্রিটমেন্টের জন্য। আমার ক্যান্সার হয়েছিল। তো আমার বাবা যখন মারা যায় 2016 সালে, তখন আমাদেরকে আমার বাবা মাত্র 4 শতক জায়গা দিয়ে গেছে। 4 শতক জায়গা আমরা 6 ভাইকে দিছে। আমার বাবা যখন মারা যায়, তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বাড়িতে যদি যান, আমি অলরেডি আমি প্রায় 15 বিঘা জমি নিছি আমি আমার বাড়িতে। আমার ভাই বোন ফ্যামিলি টেলি মিলিয়ে এবার সব মিলিয়ে না হলেও আমাদের অ্যাবাউট 30 বিঘা জমি আছে এখন। এবং আমি খুবই গ্রামপ্রেমিক। আমি অনেক, গ্রাম কোথায়? আমাদের কুমিল্লা মুরাদনগর। আমি গ্রামে আমি কৃষি কাজ করি। আমি যদিও বিদেশে থাকি, আমি গ্রামে আমার কৃষি কাজ করি। আমি ধান করি। যে গতকালও আমি প্রায় একটা 4 বিঘা জমি ধান করছি। আমি এখানে প্রায় ধরেন 35 মণ ধান পাইছি। ধান আমি নিজে সিদ্ধ করে গুড়াইয়া সিদ্ধ করাইয়া, তারপর গতকাল সব চুড়াইয়া আমি দামে ভর্তি করে দিয়ে আসি।
এমনি এই যে পুরো জার্নিটাতে এখানে ডেফিনেটলি এটা একটা অসাধারণ জার্নি, কিন্তু মানে এখানে আপনি টোটাল জায়গাটা আপনার কাছে কী মনে হয় যে এই যে মনে করেন মানসিক শক্তিটা, এখানে আপনার ধর্মবোধ, আল্লাহর রহমত, তারপরে আপনার নিজের ধৈর্য, কোন বিষয়গুলো আপনার কাছে বেশি মনে হয় আপনাকে হেল্প করছে বা কাজ করছে? আসলে কি ধরেন আমি সবসময় আমি কোন জিনিসটা আমি ভিতরে কাজ করছি সবচেয়ে বেশি, আমি সবসময় চিন্তা করতাম কি ধরেন আমার মনে হয়েছে যে মানুষের জীবন সীমিত সময়, এবং এই সীমিত সময়টা আমি যদি দ্রুত কাজ না করি, দ্রুত নিজেকে এস্টাবলিশ না করি, আমি আমার সুফলটা ভোগ করে যেতে পারবো না। তার আমি প্রচুর কাজ করতাম, আমি এমনও দিন গেছে প্রতিদিন আমি 6 ঘন্টা ঘুম বাদ দিয়ে সারাদিনই আমি কোনো না কোনো পরিশ্রম, কোনো না কোনো কাজ, কোনো আইডিয়া, কোনো বিজনেস নিয়ে আমি চিন্তা করতাম। তা আলহামদুলিল্লাহ বর্তমানে ধরেন আমি বাংলাদেশে ডিসকভার বাংলাদেশ কোং লিমিটেড আমি ডাইরেক্টর, বাংলাদেশে গ্লোবাল ট্রেড ট্যুরিজম কোম্পানি লিমিটেড নামে আছে, এটা আমি ম্যানেজিং ডাইরেক্টর। এবং আমি কম্বোডিয়া একটা দেশ আছে, ওরা যেমন থাইল্যান্ড এলিট যে প্রোগ্রামটা চালু করছে 2003 সালে, এইটা দিয়ে থাইল্যান্ড প্রতি বছরে অ্যাবাউট আপনার $10 বিলিয়ন আয় করে। ওরে বাবা! তো এই জিনিসটা যখন মালয়েশিয়া দেখলো, তখন থাইল্যান্ডের পরে কিন্তু মালয়েশিয়া সেকেন্ড হোমটা চালু করে। যখনই মালয়েশিয়া সেকেন্ড হোম চালু করলো, তখন অন্য দেশগুলো চিন্তা করলো থাইল্যান্ড এত কিছু টাকা নিয়ে যাচ্ছে, আমরা কেন করতেছি না। তখনই কম্বোডিয়া সেকেন্ড হোম নামে একটা প্রোগ্রাম চালু করে। এবং ইন দ্য মিন টাইম এই প্রোগ্রামটা দেখে আপনার সৌদিও চালু করছে প্রিমিয়াম রেসিডেন্সি। জানি সৌদি আরব শুরু করছে, হ্যাঁ, এটা 2019 সালে চালু করছে। হ্যাঁ, 2.5 কোটি টাকা মনে হয়, 8 লাখ রিয়াল, হ্যাঁ 2.5 কোটি টাকা। তাহলে সৌদি আরব এটা চালু করছে। দেখেন এই যে সৌদি আরব এটা চালু করলো, আমি thepremiumresidence.com নামে আমি কিন্তু ওয়েবসাইট বানাইছি সৌদির জন্য। আমি এটা নিয়ে প্রচুর কাজ করতেছি। আমি প্রিমিয়াম রেসিডেন্স আমি নিজের জন্য দেখতেছিলাম। এনিওয়ে, হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। তো আশা করি সৌদি গভর্নমেন্টের সাথে ভেরি সুন এটা আমি একটা সমঝোতা স্বাক্ষর করতে পারবো। এটা নিয়ে অনেক কাজ করতেছি আমি, যে প্রিমিয়াম রেসিডেন্সিটা নিয়ে। তাছাড়া কম্বোডিয়া যেটা শুরু করছে, আমি অলরেডি কম্বোডিয়াতে গত সপ্তাহে আমি ভিজিট করে আসছি, ওদের গভর্নমেন্ট লেভেলে কথা বলে আসছি। তো আমি এখন এই প্রিমিয়াম যে রেসিডেন্সিগুলো নিয়ে আমি প্রচুর কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ভালো, মাশাআল্লাহ। দুবাইও তো একটা দুবাই গোল্ডেন ভিসা চালু করছে। আসলে প্রথম এটা শুরু করছে কিন্তু থাইল্যান্ড 2003 সালে, 20 বছর হয়েছে। থাইল্যান্ডের দেখা দেখি কিন্তু সবাই, যেহেতু আমি ভিসা দিয়ে কোটি টাকা ইনকাম করতে পারতেছি, কেন নয় এই অপরচুনিটি আমরা কেন নিব না? সেটাই, ফ্রি মানি না। তো যেহেতু এটা একটা মার্কেটিং সিস্টেমে চলে, এজন্য আলহামদুলিল্লাহ যেহেতু আমি থাইল্যান্ডের এলিট নিয়ে কাজ করছি, এটাই প্রথম। এজন্য যে কোনো প্রোগ্রামে যদি আমি ওই গভর্নমেন্টে একটা ইমেল করি, আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, যে সে থাইল্যান্ড নিয়ে তার একটা বিশাল একটা কমিউনিটি আছে, সারা পৃথিবীতে আছে। তো ওই থিঙ্কিং নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি। এই যে আপনার মনে করেন যে একভাবে চিন্তা করতে গেলে তো আপনার অনেকগুলো বাধা ছিল। 35 লক্ষ টাকা ঋণ, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, মেট্রিকের একটা অবস্থা, আপনার বাবার অনেক টাকা নাই, আপনি অনেক সুন্দর ইংলিশে কথা বলতে পারতেন না, হ্যাঁ, আপনি অনেক কিছু, ঢাকাতে ছিলেন না। মানুষ কি মনে করে যে আমি তো এই কারণে পারবো না, ওই কারণে পারবো না, সেই কারণে পারবো না। তাই এই যে বাধাগুলো আপনি অতিক্রম করলেন, সেটা কিভাবে করলেন আপনি, সহজ কথায়? আমি শুধু একটাই কথাই বলবো, যারা আমাকে শুনতেছে আমি সবাইকে একটা কথাই বলবো, যে পৃথিবীতে যারা বড় হচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে বা অনেক বড় কিছু করতেছে, ওরা তো মানুষই, তাই না? যেহেতু ওরা মানুষ, আমি আসলে প্রচুর আপনার বই পড়তাম, বিশেষ করে মানসিক উন্নয়নের, ডেল কার্নেগির, নেপোলিয়ান হিল, ঠিক আছে, এই ধরনের অনেক তাদেরকে আমি বই পড়তাম। তো আমি দেখতাম যে ওরা সবসময় একটা কথা বলতো, যে পজিটিভ অ্যাটিটিউড, যে তোমার চিন্তাধারা যদি পজিটিভ থাকে, এমন তোমার একটা জিনিস হলো ইচ্ছা, আরেকটা হলো লক্ষ্য। আমি জিনিসগুলো দুই ভাগে, ইচ্ছা অনেকে ইচ্ছা করে, বাট এটাকে লক্ষ্যে পরিণত করে না। তো ইচ্ছা অনেকেরই আছে যে হোক, কিন্তু এই ইচ্ছাটাকে যারা লক্ষ্যে একটা স্থির করে যে আমি ওই জায়গায় যাইতেই হবে, এটা যদি তার ডিজায়ারটা, যেটাকে বলে ডিজায়ার, আকাঙ্ক্ষাটা যদি শক্তিশালী হয়, সে যে কোনো পজিশন থেকেই হোক সে তার ডিজায়ারে পৌঁছতে পারবে। তো এজন্য আমি সবসময় যে কোনো বিষয়ে আমি কি করি, এটাকে লক্ষ্যে পরিণত করি না, আমি ইচ্ছাতে রাখি না যে আমাকে এটা করতেই হবে।
যখন বামুনঘাট এসে 2014 সাল থেকে আমি শুরু করছি এটা লক্ষ্যটা চিন্তা করতে 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 আমি 2016 লাস্টে এসে আমি সাকসেস হয়েছি। এটাকে লেগে থাকতে হবে। আমি জাস্ট আমি পড়তেছিলাম আপনার জ্যাকমার একটা ইন্টারভিউতে আমি দেখতেছিলাম আমি যেহেতু এগুলা নিয়ে দেখি নিজেকে মোটিভেট করার জন্য। তো জ্যাকমা বলতেছে তুমি যদি জীবনে বড় কিছু ব্যবসা করতে চাও, তুমি যদি চিন্তা করো যে 1 বছর পরে আমি প্রফিট নিব, আমি বলবো যে তোমার না যাওয়াই ভালো। যদি বলো যে 2 বছর পরে আমি প্রফিট নিব, তাইলেও বলবো তুমি না যাওয়াই ভালো। যদি তুমি চিন্তা করো যে না 10 বছর পরে আমি প্রফিট নিব, তাহলে আমি চিন্তা করবো ইউ হ্যাভ এ চান্স। মানে বড় চিন্তা করে একটা লং টার্ম নিয়ে আমি ছোট ছোট স্টেপ আগাইতে হবে। যখনই আমি থাইমেডিক্স নিয়ে শুরু করি তখন আমার ভিশনটা বুঝতে পারে না কেউই যে থাইমেডিক্স আসলে কি। আমি ফেসবুক পেজ, ওয়েবসাইট, মার্কেটিং করতে 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 আমার কাছে গত মাসে একটা ইন্ডিয়ান কোম্পানি আসে আমার কাছে, ইন্ডিয়ার সবচেয়ে হেলথ ইন্ডাস্ট্রি বড় কোম্পানি healthtrip.com। তো হেলথট্রিপ আমার সাথে পার্টনারশিপে আসতে চাইছে যে আমি থাইমেডিক্সে পার্টনার হতে চাই। কথা বুঝছেন? আমি জাস্ট নামে মাত্র একটা পার্সেন্টেজ ওদেরকে আমি বলছি 4 মিলিয়ন বাত লাগবে, এবং ওরা খুব ইন্টারেস্টেড আমার সাথে পার্টনার হওয়ার জন্য। তো যে দেখেন জাস্ট একটা আইডিয়া মাত্র, আমার তো ইনভেস্টমেন্টও নাই, যে ওয়েবসাইট বানাইছে আমার 50,000 টাকা খরচ হয়ে গেছে, মার্কেটিং করে মোটামুটি মানুষই জানছে। সব মিলে ধরেন, এবং থাইমেডিক্সের একটা ইনভেস্টমেন্ট হয়েছে আমার অফিস করতে ব্যাংককে, আপনার চিনেন মনে হয় অ্যাম্বাসেডর হোটেলের ভিতরেই আমার অফিস, থাইমেডিক্স কোম্পানি লিমিটেড। তো এই অফিসটাতে আমি একটু ভালো ইনভেস্টমেন্ট করছি, কারণ যারা বড় পেশেন্টরা যায় একটু গর্জিয়াস না হলে হয় না। তো এই অফিসটাতে বাংলা টাকা 20-25 লক্ষ টাকা আমি খরচ করছি। তাছাড়া ওয়েবে কিছু খরচ, সব মিলে ধরেন আমার 30 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন জাস্ট নামমাত্র একটা শেয়ারই আমি প্রায় 4 মিলিয়ন বাদ চাইছি, এবং ওরা রাজি হয়েছে। বুঝছেন? তো আমি যেটা মনে করি আইডিয়া ইজ মানি। আপনার যদি ভালো একটা আইডিয়া থাকে এবং সেটা যদি আপনি নিজে ভিজুয়ালাইজ করতে পারেন যে এটা এই পজিশনে, এবং এই জিনিসটা যদি আমরা ইনভেস্টরদেরকে বোঝাইতে পারি, আপনার কিন্তু হিট। তো আসলে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, আমরা জানি না যে প্রজেক্টটা শেষ কী আছে। তো এই জিনিসগুলো যদি আপনি নলেজ নিয়ে রিসার্চ করে যদি একটা মোটামুটি প্ল্যান দাঁড়া করাতে পারেন, আপনার টাকা লাগবে না, মানুষ ইনভেস্টমেন্ট করবে। কিন্তু আপনাকে বোঝাইতে হবে ইনভেস্টমেন্টদেরকে যে জিনিসটা আসলে কাজ করবে। ইনভেস্টমেন্ট যদি যে ইনভেস্টর করবে সে যদি আমার মতো ভিজুয়ালাইজ হয়ে যায় বিষয়টা, অটোমেটিকলি আসবে। অসাধারণ। আপনার এই শেষ যেটা প্রশ্ন করবো সেটা আপনার এই এন্টায়ার যে 10-12 বছরের যে একটা একদম নিচে থেকে উপরে উঠার যে জার্নিটা, এই জার্নিটাতে আপনার কাছে কি মনে হয় যে মানে আল্লাহর রহমত কতটুকু আপনাকে হেল্প করছে, বা এই যে ধর্মবোধ, ইসলামে বিশ্বাস? আসলে আমি একটা বিষয় সবসময় আমি মনে রাখি, এটা আমার মনে হয় আমাকে কাজ দেয় আল্লাহর একটা বিষয়। সেটা হলো যে আমি এটা বিশ্বাস করি যে আমাদের প্রতিটা স্টেপ আল্লাহর হুকুম ছাড়া হয় না। যে কাজই করি এটা আল্লাহর হুকুমই হয়। আমার মনে যদি এটা থাকে, যে এই বিশ্বাসটা যদি থাকে যে আমি যা করতেছি, ভালো থিঙ্কিংগুলো আসতেছে, এগুলো সব আল্লাহর হুকুমই হচ্ছে, এই বিশ্বাসটা যদি একজন মানুষের মনে থাকে, সে অটোমেটিকলি সব কিছুই, একটা কথা আছে, আপনি যদি সবসময় ভালো চিন্তা করেন, অটোমেটিকলি আপনার ভিতরে সব ভালো আসবে। এটাই আমি বিশ্বাস করি। আর দেখবেন অনেকে যে খারাপ চিন্তা করে, অটোমেটিকলি তার কাছে সব খারাপ বিষয়, খারাপ সিচুয়েশন সব খারাপই। আমার মনে হয় এটা একটা ন্যাচারাল বিষয়। আপনি যদি আল্লাহর থেকে অসাধারণ কিছু আশা করেন, তাহলে সম্ভবত অসাধারণ কিছু অপেক্ষা করতেছে। আর আপনি যদি আশা করেন যে খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে, তখন আপনিও কিন্তু ওইভাবেই প্রিপেয়ার্ড হন। এই জন্য আমাদের ধর্মে একটা খুব সুন্দর কথা আছে, আমাদের হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে খুব উত্তম একটা ইবাদত হচ্ছে কি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করা। খুব ইন্টারেস্টিং যে এটা ইটসেলফ একটা ইবাদত, যে এবং এটা খুব পাওয়ারফুল একটা কথা। আমি নিজে আমার জীবনেও ডেফিনেটলি খারাপ সময় ভালো সময় গেছে, এবং আমি এটা আপনার সাথে খুব একমত যে আমি কি আশা করতেছি সামনে আসবে, এটা আমাকে প্রচণ্ড রকম প্রভাবিত করে। স্পেশালি যখন আমি অন্ধকার সময় আছি, আমার জীবনে যে কোনো একটা অন্ধকার সময়, আমি দেউলিয়া হয়ে গেছি, ঋণে আছি, ডিভোর্স হয়েছে, যে কোনো কিছু, সন্তান মারা গেছে, আমি যদি তারপরের 2-5 বছরে আশা করি যে খারাপ কিছু হবে,
দেন ওইটার জন্যই কিন্তু আমি প্রিপেয়ার মানসিকভাবে প্রস্তুত হচ্ছি ওই খারাপটার জন্য। আর যদি আমি আশা করি যে খুব ভালো একটা সময় আসতেছে, ভোর আসতেছে, আলো আসতেছে, তখন ওইটার জন্যই কিন্তু আমি প্রস্তুত হচ্ছি। আমি যখনই আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, সবসময় একটাই দোয়া করি যে আমি এত কিছু চাই না, যে মাবুদ আমার জীবনের প্রতিটি স্টেপ তোমার কুদরতের হাত দ্বারা যাতে আমার পরিচালিত হয়। এই একটা দোয়াই আমি সবসময় করি, সবসময়। যখনই আমি আলহামদুলিল্লাহ, আমি গত বছর আমি ওয়াইফকে নিয়ে আমি উমরা করছি রমজানে, লাস্ট রমজানে। তো আল্লাহর ঘরে ধরে আমি এইটি দোয়া করছি যে আমাদের জ্ঞান খুবই ক্ষীণ, আমি আসলে আমার জিনিসটা সঠিক হচ্ছে কি না এটা আমি নিজেও জানি না, যদি আমি চিন্তা করি সঠিক আমি নিজেও জানি না। তা আমি সবসময় আমি আল্লাহ করি মাবুদ আমার জীবনে যা কিছু হয় তোমার কুদরতের হাত দ্বারা যেতে হয়, তুমি জিনিসগুলোকে আমাকে ওকে করে দিবা। তখন একটা স্পিচ আমি শুনতেছিলাম যে আপনার চিন্তার উপরে আপনি ডিসিশান নিয়ে যদি কোনো একটা কাজ হয় তাহলে ভালো, আপনার ডিসিশান ছাড়া যদি কোনো কাজ না হয় তাহলে খুব ভালো, তাহলে সেটা আল্লাহ ডিসিশন হয়েছে। মানে বুঝছেন? তো এজন্য আমি যা কিছু করি আমি মনে করি আমি ভালোর জন্য করতেছি, আমার মনে তো ভালোটাই আছে, তাই না? যেহেতু আমি ভালোর জন্য করতেছি অবশ্যই আল্লাহ আমাকে এটার জন্য কি হেল্প করবে। তো আমি আমার ফ্যামিলি দেখেন, ধর আমি আমার ফ্যামিলি মাঝে আমরা 11 জন ভাই বোনের মাঝে আমি 8 নাম্বার, আর ভাইদের মাঝে আমি 5 নাম্বার। তো আমার ফুল ফ্যামিলিটা যে একটা সিচুয়েশনে আসিল, তো ফুল ফ্যামিলিটাকে নিয়ে ভালো থাকা সাকসেস কাকে বলে? টাকা পয়সা তো সাকসেস না। সাকসেস হলো আপনার ভাই বোন সবাই ভালো আছে, আপনার ভাই ভাতিজা সবাই ভালো আছে, আপনার ওয়াইফের ফ্যামিলি, আমার ওয়াইফের ছোটো ভাইটাই সবাই মিললে ভালো আছে। অর্থাৎ ফুল একটা প্যাকেজ যদি ভালো থাকে, এর একটা ভালো ফ্যামিলিগত যেটা ভালো, সমাজের একটা পরিবারে আপনি ভালো, আপনার হেলথের দিক দিয়ে আপনি সুস্থ, তো সব মিলে যদি ভালো থাকে দেন ইউ আর সাকসেস। টাকা পয়সা তো মেইন সাকসেস না। তো আপনি যদি যান, আমি আমার গ্রামের জন্য আমি একটা ক্লাব করেছি 2020 সালে, যখন করোনাতে কোনো কাজ নাই, আমি যেহেতু দেশে চলে আসছি, তো তখন আমি আমার গ্রামের নাম হলো জানগড়। তো জানগড় উন্নয়ন ক্লাব নামে একটা ক্লাব করি। তো ওই ক্লাবে গ্রামে ইয়াংদেরকে আমি ডাকি, বলি যে তোমরা সকালে ঘুম থেকে উঠো, এক্সারসাইজ করো, ভালো চিন্তা করো। তখন আমি 15,000 টাকা দিয়ে একটা লাইব্রেরি করে বই কিনে দিছি ওদেরকে, এবং বিভিন্ন খেলার সরঞ্জাম কিনে দিছি। তো 2020 সালে আমি ওই ক্লাবটা শুরু করি আমাদের গ্রামে। তো আমি চাই কি আমাদের গ্রাম যদি উন্নত হয়, তখন আমার একটা স্লোগান ছিল, আপনি আমার পেজে গেলে পাবেন, জানগড় উন্নয়ন ক্লাব, আমার গ্রাম আমার বাংলাদেশ, তোমার গ্রাম তোমার বাংলাদেশ। তো আমি চিন্তা করি যে আমার গ্রামে যদি আমি একটা লোক, আমার গ্রামের যদি 10টা ছেলেকে যদি আমি ডেভেলপমেন্ট করতে পারি, আমার গ্রামটাকে যদি আমি চিন্তা করি যে আমার গ্রাম যদি আমি একা ডেভেলপমেন্ট করি, আমার মতো যদি 68,000 ছেলে দাঁড়ায় যায় প্রত্যেকটা গ্রাম থেকে, যে না আমরা আমার গ্রামের দিকে নজর দিই, তাহলে অটোমেটিকলি সারা বাংলাদেশ কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যায়। তো এই থিঙ্কিং থেকে আমি আমার এই স্লোগানটা আমার পেজে পাবেন, আমার গ্রাম আমার বাংলাদেশ, তোমার গ্রাম তোমার বাংলাদেশ। তো এই স্লোগানে আমি কাজ করতেছি আমাদের গ্রামকে নিয়ে। গ্রামে কি অসুবিধা পড়লে, কি সমস্যা পড়লে আমি যথাসম্ভব চেষ্টা করি হেল্প করার জন্য। এবং আমি গ্রাম কেন্দ্রিক প্রতি মাসে বা 2 মাসে হইলেও আমি এক গ্রামে যাই। গ্রামে যে কার একটা ঘর নাই, ভেঙে আছে, কার একটা কল নাই, কেউ সমস্যা ট্রিটমেন্ট করতে পারতেছে না, আমিও চেষ্টা করি। এবং যারা আমার সাথে বিদেশে আছে, যারা আমাদের গ্রামের মানুষ, ওদেরকে বলি তোমরাও কিছু করো। ওইভাবে একটু গ্রাম ডেভেলপমেন্টের দিকে আমি একটু এখন নজর দিছি, যেটাকে বলে সোশ্যাল ওয়ার্ক। না আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ ইনশাল্লাহ। তো আপনার সাথে ইসাক ভাই কথা বলে খুবই ভালো লাগলো, হয়তো কখনো কাজও করা হবে। তো আজকের পডকাস্ট এখানে শেষ করতেছি। তো এটা অনেক আমার কাছেও খুবই ইন্সপাইরেশনাল এই পুরো স্টোরিটা। সো ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সময় দিয়েছেন এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ। কারণ আমি এই জন্যই আসার কারণটা হলো যে আমি যে একটা বিশাল সমস্যা থেকে আমি আমার জীবনকে এর পর্যায়ে আনছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে সবাই চেষ্টা করুক, আমরা সবাই যদি নিজেকে ডেভেলপ করি, আসলে নিজের ডেভেলপমেন্ট হলেই দেশ ডেভেলপমেন্ট। তো এজন্য আমি যখন চায়নাতে গেছিলাম, চায়নাতে আমি ওয়াশরুমে যখন যাই, ওয়াশরুমে একটা লেখা ছিল, এই লেখাটা আমাকে অনেক ইন্সপায়ার করে। চায়নার ওই ওয়াশরুমে লেখা ছিল যে এ সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড
ইজ দ্য বিগ স্টেপ ফর দ্য সিভিলাইজেশন। তো এই লেখাটা রিসার্চ করে আমি একটা অর্থ পাইছি যে তুমি নিজে যদি একটা ছোট ভালো কাজ করো সেটা তোমার জন্য ছোট বা দেশের জন্য সবচেয়ে বড়। তো এজন্য প্রত্যেকটা নাগরিক যদি এক একটা ছোট ছোট কাজ করে সেক্ষেত্রে পুরো দেশের জন্য একটা বিশাল একটা কিছু পয়েন্ট নিয়ে আসবে। সেই আশা ব্যক্ত করে সবাইকে বলবো যে আমরা সবাই নিজের পজিশন থেকে কিছু না কিছু ভালো কাজ করি এবং সেভাবে আমরা দেশটাকে চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন জি।